যে এখন যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করব সেটা কি ভৌতিক নাকি অন্য কিছু, এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। 2010 সালে আমি 8ম শ্রেণীতে পড়ি। আমার ক্লাসের একটা মেয়েকে খুব পছন্দ করতাম। মেয়েটার বাড়ি সন্ধ্যা নদীর পাড়ে। শবে বরাতের রাতে নামাজে যাওয়ার আগে সবাই গোসল করে তো 2010 সালের শবে বরাতের রাতে ওই মেয়েটা ওর চাচাতো বোনদের সাথে নদীতে গোসল করতে যায়, কিন্তু দুঃখের বিষয় ওই মেয়েটা নদীতে হারিয়ে যায় আর ওর লাশ অনেক খোঁজা হয় কিন্তু খুঁজে পাওয়া যায় না। 2013 সালে আমি এসএসসি পরীক্ষা দেই। আমাদের পরীক্ষা শুরু হওয়ায় 3 ফেব্রুয়ারি। পরীক্ষার আগের রাত্রে আমি স্বপ্নে দেখি ওই মেয়েটার হাত ধরে আমি সমুদ্রের তীরে হাঁটছি, আর হাতটা আমাকে হাতটা টেনে সমুদ্রের মাঝে নিয়ে যাচ্ছে আর সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছি আমি। স্বপ্নটাকে আমি তেমন গুরুত্ব দিলাম না, প্রায় ভুলেই গেলাম। 2015 সালে আমি এইচএসসি পরীক্ষা দেই এবং পরীক্ষা শুরু হওয়ার আগের রাতে আমি ওই স্বপ্নটাকে আবার দেখি। এবার আমি ঘাবড়ে যাই এবং ঘটনাটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় লঞ্চে করে আমি বাড়ি ফিরছিলাম। রাত প্রায় 1:30। আমি তখন সিগারেট খেতে লঞ্চের ছাদেও যাই। ছাদে তখন কেউ ছিল না, শোঁ করে বাতাস বইছে। ছাদের এক কোনায় বসে আমি সিগারেট খাওয়া শেষ করে নদী দেখছিলাম। কতক্ষণ বসেছিলাম মনে নেই। হঠাৎ আমি দেখলাম নদীর দূর প্রান্ত থেকে সেই মেয়েটা হাত তুলে আমাকে ডাকছে। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম, নড়বার শক্তিটুকু হারিয়ে ফেললাম। চোখ দুটো দিয়ে অনর্গল পানি পড়ছিল। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। হঠাৎ লঞ্চের এক স্টাফের ডাকে সম্বিত ফিরে পেলাম। স্টাফ বলল, ভাই, রাত 11টার উপরে ছাদে আসার পরে 12টার পরে ছাদে আসা নিষেধ। রাত 3টা বাজে, এখন আপনি ছাদে কি চান? ও কেন আমার সাথে বারবার দেখা করে এবং ও আমার কাছে কিছু চায় কিনা, এই প্রশ্নের উত্তর জানতে খুব ইচ্ছে হয় এবং এই প্রশ্নের উত্তরই খুঁজছেন তিনি। এবং একটা মৃত মানুষকে আপনি বিভিন্ন সময় দেখছেন, বিভিন্ন ভাবে দেখছেন, স্বপ্নে দেখছেন, ঠিক আছে। হঠাৎ করে লঞ্চ জার্নি করার সময় নদীর কোনো একটা পাড় থেকে যদি কেউ আপনাকে দূর থেকে ডাকে এবং আপনি সেটা দেখতে পান, সেই ব্যাপারটা বেশ ভয়ঙ্কর লাগার কথা, তাই না? এবং আসলেও কিন্তু অনেক ভয়ঙ্কর লাগার কথা। পুরোপুরি হয়তো অন্ধকারে বুঝবেন না, কিন্তু আপনি তো বুঝবেন, উপলব্ধি করতে পারবেন যে এটা সেই মেয়ে, আমার স্বপ্নে দেখা সেই মেয়ে যাকে আমি চিনি, যে কিনা মারা গিয়েছে এবং সে এখন আমাকে ডাকছে। খুবই অদ্ভুত ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাই আমরা। আরেকবার ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আপনার এগেইন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি বলতে চাচ্ছি সেটা আমারই সহপাঠীর বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, এবং ওদের পুরো পরিবারই ওই ঘটনার জন্য সাফারার হয়েছেন বলতে পারেন। এবং ঘটনাটি আমার কাছে খুবই ভয়ের না, এটা আমার কাছে খুব দুঃখ লেগেছে আর কি, যেটা আমি শেয়ার করতে চাই। আমার ওই ফ্রেন্ডের বাবা, ওনার বিয়ের হয়তো 2 থেকে 3 বছর আগে এই ঘটনাটি ঘটে আর কি। তো ওর কাছ থেকে আমি যেভাবে শুনেছি সেভাবেই বলতে যাচ্ছি ঘটনাটি। উনি খুব সাহসী লোক ছিলেন আর কি, খুব সাহসী লোক ছিলেন। উনি কোনো কিছু ভয় পেতেন না, রাতের বেলা চলাফেরা করতেও কোনো ভয়টাই পেতেন না। এই জিন ভূতে এইসবে উনি বিশ্বাস ওইভাবে করতেন না। তো ওনার বাসা বাংলা মোটরে ছিল আর কি। এখন ওনার পরিবার বাংলা মোটরেই বসবাস করেন। তো ওনার পাশের এক প্রতিবেশী মহিলা একদিন ওনাকে এসে খুব করে রিকোয়েস্ট করে বলতেছে যে, ভাই, আপনি জানেন যে আমার অনেক দিন বিয়ে হয়েছে কিন্তু সন্তান হয় না। তো আমার একজন কবিরাজ বলেছে যে এক বাবার এক সন্তান, ছেলে সন্তান যদি মারা যায়, তো যেদিন মারা যায় ওই দিনই যদি তার কবর থেকে এক মুঠো মাটি নিয়ে আসা যায় রাতের বেলা একা গিয়ে, তবে ওই মাটি দিয়ে উনি একটা ব্যবস্থা করবেন বা তদবির করবেন, যার মাধ্যমে উনি সন্তান লাভ করতে পারেন। কিন্তু কাজটা তো আমার কাছে ভালো লাগলো না, কাজটা মনে হয় ঠিক না। অবশ্যই এটা ঠিক না, কিন্তু উনি চিন্তা করলেন আমার ফ্রেন্ডের আব্বা যে একজন মানুষের উপকার হবে, এতদিন ধরে বিয়ে হয়েছে সন্তান হয় না, যদি আমার একটু কষ্টের দ্বারা একজনের উপকার হয় তো ক্ষতি কি। তো উনি বলছেন, ঠিক আছে, আমি কাজটা করে দেবো, তুমি খালি আমাকে জানাবা যে কখন কোথায় যেতে হবে, এটা আমাকে বলবা। বলে, ঠিক আছে ভাই, আমরাই আপনাকে বলে দেবো।
তো একদিন বেশ কয়েক মাস পরে হঠাৎ করে একদিন ওনাকে বললেন যে ভাই আজকে একটু চলেন, দিনের বেলা যে একটা কবর আপনাকে দেখিয়ে দেব। তো বিকালের দিকে গিয়ে ওনাকে দেখা যায় যে এই কবরটা আজকে হয়েছে, আমরা খবর পেয়েছি এটা এক বাবার এক সন্তান যে মারা গেছে, আপনাকে এই কবরটার থেকেই মাটি নিয়ে আসতে হবে রাতের বেলা। উনি বলছেন এটা কোনো ব্যাপার না। তো এটা আমাদের ঢাকা শহরের খুবই একটা নাম করা একটা কবরস্থান, অনেকে বললেই বুঝতে পারবেন, আজিমপুর কবরস্থান এটা। তো আজিমপুর কবরস্থানটা উনি দেখে আসলেন যে এটা মানে কোন জায়গায় কবরটা আছে। উনি রাতের বেলা মানে লেট নাইটে সম্পূর্ণ একা একা কবরস্থানে গেলেন। এই ঘটনা আজ থেকে আরো প্রায় 35 বছর আগের ঘটনা আর কি। তখন তো এত উন্নত ছিল না, আরো ছিল। এখন তো অনেক লাইটিং আছে আজিমপুর কবরস্থানে, তখন তো এত কিছু ছিল না। তো উনি রাতের বেলা যখন ওই কবরটার কাছে যান, তো যাওয়ার পরে উনি কোনো কিছু সাত পাঁচ না ভেবেই উনি এক মুঠো মাটি হাতে নেন এবং ওনার কাছে একটা পাত্রের মধ্যে সেই মাটিটা রেখে যেই না পিছনের দিকে ঘুরেছেন, হঠাৎ করে দেখে ওনার মুখোমুখি প্রায় ওনার উচ্চতার দুটো কুকুর, সম্পূর্ণ কালো কুকুর, চোখ জল করছে, ওনার দিকে তাকিয়ে আছে। তো উনি দেখে প্রথম দিকে ভয় পেলেও নিজেকে সামলে নিলেন এবং উনি বুঝলেন যে এটা স্বাভাবিক কিছু না, কিন্তু উনি যেহেতু এগুলো কিছুই ভয় পেতেন না, তো উনি কুকুর দুটোকে সামনে থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কুকুর দুটো কিছুতেই ওনার পথ ছাড়ছে না। তো অবশেষে উনি একটু পিছন দিকে গিয়ে একটা গাছ থেকে ডাল ভেঙে নিয়ে এসে ওই কুকুর দুটোকে তাড়া করেন। তো অনেকক্ষণ যাবৎ কুকুর দুটোকে তাড়া করলো, কুকুর দুটো বারবার ওনার পায়ের দিকে এসে ওনাকে জড়িয়ে ধরার চেষ্টা করছেন, কিছুতেই ওই মাটিটা ওরা নিতে দেবে না। তো উনি কোনো কিছুই করলেন না, কুকুর দুটোকে বেশ অনেকে লাঠি দিয়ে আঘাতও করেন উনি। তারপরে উনি ওই মাটিটা নিয়ে চলে আসেন। ওখান থেকে চলে আসার পরে উনি ওই মাটিটা ওই মহিলাকে দেন। তো এখানে ঘটনাটা যদি শেষ হয়ে যেত তো ভালো হতো, কিন্তু ঘটনাটা শুরুই বলতে পারেন এখান থেকে, যে এরপরে যে ঘটনাটা ঘটে, ওই মহিলা কিন্তু সত্যি সত্যি তার সন্তান হয়েছিল, ছেলে সন্তান হয়েছিল, কিন্তু বছরের একটা নির্দিষ্ট দিনে ওই যে লোকটা, আমার ফ্রেন্ডের যে বাবা, বছরের একটা নির্দিষ্ট দিনে উনার নাক মুখ দিয়ে সম্পূর্ণ তাজা রক্ত বের হতো। আচ্ছা। ওই দিনটাতে, যে দিনটাতে উনি ওই মাটিটা আনতে গিয়েছিলেন। আচ্ছা। এরপর উনি বিয়ে করেন। এরপর যে ঘটনাটা ঘটে, ওনার কিন্তু শুরুর দিকে অনেক সন্তান মারা গেছে, ওনার সন্তান বাঁচত না, শিশু বয়সেই ওনার সন্তান মারা যেত এবং ওনার সন্তানদেরকে উনি অনেক ছোট রেখেই উনিও হঠাৎ করে মারা যান। পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে ওনার মৃত্যুর কারণ অনুসন্ধানে জানা গেল ওনার শরীরের ভিতরে বলতে পারেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই পচন ধরে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এইটা উনি কখনোই বুঝতে পারেন নাই যে উনি অসুস্থ, এবং হঠাৎ করে উনি অসুস্থ হয়েছেন, তখনই উনি মারা গেছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা যে উনি ছোট বাচ্চাদেরকে এতিম করে উনি চলে গেলেন। তো এটা আসলে ভয়ের কতটুকু আমি জানি না রাসেল ভাই, তবে আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে, যে এই ধরনের কাজগুলো বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকে করা যেমন উচিত না, সহযোগিতা করা উচিত না। সেটাই, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এখন চলে যাব আমরা ঘটনায়, এবং আমরা একটা অ্যাসাইলামের ঘটনা দিয়ে শুরু করতে চাই। এটা এই দেশের কোনো অ্যাসাইলাম না, এটা দেশের বাইরের, এবং আপনি যদি সত্যিকার অর্থেই ঘটনাটা শোনার সময় আপনার কল্পনা ওই জায়গায় নিয়ে যেতে পারেন, আপনি যদি সত্যিই মনে করতে পারেন যে আপনি ওই অ্যাসাইলামেরই একজন, বা ওই অ্যাসাইলামটা ভিজিট করতে গেছেন, বা ওই ঘটনাগুলো আপনার সাথে ঘটছে, আপনি সত্যিই অবাক হবেন, আপনি সত্যিই ভয়ে শিহরিত হবেন। এরকমই একটা ঘটনা দিয়ে শুরু করতেছে আজকের ভূত এফএম। চলুন শুনে আসি আমাদের প্রথম ঘটনা। আপনার নাম কি বলবেন, নাকি নাম বলতে চাচ্ছেন না? আমার নাম আহনাফ। ওকে, সো আহনাফ, আমরা চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা তো কোথায় ঘটেছিল এটা কি বলা যাবে? হ্যাঁ, বলছি। ঘটনাটি আমার বড় ভাই ওয়াসির সাথে ঘটে যাওয়া। ঘটনাটি ঘটে ইউএসএ, ও যখন ক্যালিফোর্নিয়া স্টেটটাতে ছিল। অলরাইট। এখন ওখানে ডাউনি কাউন্টিতে একটা পরিত্যক্ত একটা অ্যাসাইলাম আছে, ইনসাইন অ্যাসাইলাম। অ্যাসাইলামটির নামটি বলছি না। অ্যাসাইলামটিতে এখনো অনেক কথা ছড়িয়ে আছে যে এটা হন্টেড। এটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমি একটু বলি। অ্যাসাইলামটি ঠিক কারেক্ট টাইমটা জানি না, কিন্তু অ্যাসাইলামটিতে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সোলজার থেকে শুরু করে প্রেগনেন্ট ওমেন, চিলড্রেন, সব ধরনের মানসিক রোগীকে রাখা হতো। অ্যাসাইলামটির যারা ডক্টর অ্যান্ড স্টাফ ছিল সবাই অনেক করাপ্টেড ছিল।
পেশেন্টের উপর নানা রকমের এক্সপেরিমেন্ট করতো, টর্চার করতো। মনে করেন একটা একটা কিডনি কেটে ফেললে কতদিন বাঁচবে, কিভাবে বাঁচবে, এরকম নানা রকমের ইয়ে করতো। ওপেন ল্যাবরেটমি করতো কারণ ছাড়া, ইলেকট্রিক সেটা কারণ ছাড়াই করতো, কারণ ছাড়া। বেশি চিল্লাচিল্লি করছে টর্চার করার জন্য আর কি, হ্যাঁ। বা জাস্ট মানে পানিশমেন্ট হিসেবে হয়তো হ্যাঁ, এরকম এরকম কিছু করে করতো। Right. এখন একটা সময় ওই জায়গাটাতে একটা মানে ডিজিজ ছড়া যায়, হুম একটা এপিডেমিকের মতো, হুম মানে অনেক ডেডলি ডিজিজ। এখন ওটার কিউরটা ওই সময় ছিল না, এজন্য গভর্নমেন্ট ডিসাইড করে ওই অ্যাসাইলামটি সহ পুরো একটা ব্লককে কোয়ারেন্টাইন করে ফেলবে, সিল অফ করে ফেলবে, যাতে ডিজিজটা স্প্রেড না হয়। ওটাই করা হয়। অ্যাসাইলামটি আর পুরো ডাউনের একটা ব্লক এটা সিল করে ফেলা হয়। যারা যারা ভিতরে ছিল সবাই খাওয়া আর পানির অভাবে মনে করেন মারা যায়। মারা যাওয়ার পরে সব ডেড বডিগুলোকে ওখানে অ্যাসাইলামটির সামনে একটা কোর্টইয়ার্ডের মধ্যে মাটি চাপা দিয়ে দেয়। আচ্ছা, ভিতরে এই সবকিছু। এখন এইসব কাহিনী শুনে আমার ভাই যখন যায়, ও কৌতূহল বশতই ওর ফ্রেন্ডের সাথে এখানে যেতে চায়। ওর মধ্যে একজন ফ্রেন্ড ওখানে অলরেডি আগে গিয়েছিল, সে একটা রাস্তা জানতো। ওই একটা কথা আগে বলিনি, অ্যাসাইলামটি এখনো সিল করা আছে এবং ট্রেসপ্যাসিং পুরোটা নিষেধ। আশেপাশে পুলিশ পেট্রোল করে এখনো। ওর ফ্রেন্ড যে আগে গেছিল সে জানতো একটা রাস্তা আছে যেখানে পেট্রোল পুলিশ বেশি করতো না, ওখান দিয়ে ঢুকা যেত। ওরা একদিন রাত্রে করে ওখানে যায়, ওই রাস্তাটি দিয়ে ঢুকে 10 থেকে 12 জনের মতো ফ্রেন্ড। ঢুকার সাথে সাথেই মানে ওরা মানে সবাই শকড হয়ে যায়। আচ্ছা। এত নীরব, মানে হুম। অনেক দূর পর্যন্ত কিচ্ছু দেখতে পারে না, এত অন্ধকার যে ওদের পায়ের নিচে কি এটাও দেখতে পারতেছে না। সবাই এটা দেখে একটু ভয় পায়, ওদের সবার নিজেদের নিঃশ্বাসের আওয়াজ পেয়ে ওরা অনেকে ভয় পেয়ে যায়, মানে এত কোয়াইট ছিল। ওরা একটু দূর হাঁটার পরে কোর্টইয়ার্ডের মাঝখানে যখন আসে তখন একটা বাজে পচা মাংসের একটা গন্ধের মতো পায় সবাই, এবং এটা পেয়ে আরো একটু ভয় পেয়ে যায়। এমনিতেই তো এটার ব্যাকগ্রাউন্ড স্টোরি সবাই জানে, যেন ওরা ভয় একটু তাড়াহুড়া করে অ্যাসাইলামটি ঢুকে পড়ার চিন্তা করে। সবার হাতে ওয়াকি টকি ছিল, লাইট ছিল। অ্যাসাইলামটিতে ঢুকে একটু কিছুক্ষণ হাঁটার পরে ওরা রিয়েলাইজ করে যে ওদের একজন ফ্রেন্ড তমাল, সে ছিল না তাদের সাথে। হুম। তারা ওয়াকি টকিতে ট্রাই করে তমালকে, ও নন রেসপন্সিভ। তোমাকে 10-15 মিনিট খোঁজার পরে ওরা দেখে ভিতরে তমাল নেই। তখন ওরা বের হয়ে যায় তমালকে খোঁজার জন্য। বের হয়ে দেখে তমাল হচ্ছে কোর্টইয়ার্ডের মাঝখানে মাটিতে বসে আছে, নিজের সাথে বিড়বিড় করে কি জানি বলছে। ও মাটির দিকে তাকায়, হাতে দিয়ে তাকে কি জানি বলছে, সে পজেসড বা এরকম পজেস টাইপের, এরকম 1 2 3 4 5 6 নিজের সাথে এরকম কি জানি নাম্বার বিড়বিড় করছে। আর বিড়বিড় করে কি জানি বলছে। ওকে যখন ডাকছিল সবাই, ও কোনো কিছু মানে কোনো রেসপন্স দেয় না। সামনে যে ওকে যখন ধরে যে এই কি হয়েছে, ও অস্বাভাবিক আচরণ করতে থাকে। ও নর্মাল কোনো কথাবার্তা বলছে না। ওকে যেটাই জিজ্ঞেস করে ও হাসাহাসি শুরু করে, তারপর আবার কিছুক্ষণ পর আবার কান্নাকাটি শুরু করে, বলে যে আমাকে এখান থেকে নিয়ে যাও, ওরা দেখে ফেলছে আমাকে, এখান থেকে নিয়ে যাও। আর ওর কপাল প্রচন্ড গরম ছিল, অনেক হাই ফিভার। এজন্য ওর 2 থেকে 3 জন ফ্রেন্ড চিন্তা করে তোমাকে বাসায় নিয়ে যাবো, আর বাকিরা মানে থেকে যায়, যেহেতু ওরা মানে একটু কিউরিয়াস ছিল অ্যাসাইলামটিকে নিয়ে। ওরা অ্যাসাইলামটির ভিতরে আর কিছু নিয়ে করে, ততক্ষণ পর্যন্ত তোমার বাসা চলে যায় ওর 2-3 জনের সাথে। আমার ভাই আর ওর ফ্রেন্ডরা গ্রুপ করে ডিভাইড হয়ে যায়, 2জন করে, 2-3 জন। এন্ড অ্যাসাইলামটি এত বড় ছিল, একটা এক্সাম্পল দেই, এটা পড়েছি ইন্টারনেটে, যে একটা স্পুন দিয়ে নাকি 20 থেকে 30 জন পেশেন্টদেরকে মেডিসিন খাওয়ানো হতো একটা স্পুন দিয়ে, এত বড় ফ্যাসিলিটিটা ছিল। আমার ভাই আর ওর ফ্রেন্ড অ্যাসাইলামটির মেইন বিল্ডিং যেটা, ওটার ইস্ট উইংটাতে যায়, আচ্ছা, যেখানে সব পেশেন্টরা থাকতো। আর ওর অন্য 2 থেকে 3 জন ফ্রেন্ড নিচের তলায়, আর আরো 2 জন ফ্রেন্ড উপরের তলায়, আর বাকি কিছু ফ্রেন্ড পাশের বিল্ডিং এ। এখন ওরা ভিতরে হাঁটতে হাঁটতে ওরা নানা রকমের আওয়াজ শুনতে পারে, কে জানি চেয়ার ঠেলে নিয়ে যাচ্ছে, হাসাহাসির আওয়াজ, দূরে কথার আওয়াজ, বাচ্চারা কান্নাকাটি করছে, চিল্লাচ্ছে এদিকে ওদিকে। এই আওয়াজ শুনে ওরা বারবার মানে ভয়ে ওরা মনে করছে যে ফ্রেন্ডরা ফাইজলামি হয়তো করছে। ওরা ওয়াকি টকিতে উপরের ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, নিচের ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, তোরা কোনো আওয়াজ করিস নাকি? ওরা কেউ কিছু বলতে পারে না, বলে না আমরা কিছু করছি না। পাশের বিল্ডিং থেকে ওই ফ্রেন্ডরা আবার ওকে জিজ্ঞেস করে যে তোরা কোনো আওয়াজ করিস নাকি? এরকম মানে সবাই কিছু না কিছু এরকম আওয়াজ শুনতে পারে। এর জন্য ওরা চিন্তা করে যে এখানে আর থাকা ঠিক হবে না, এটা বলে সবাই ওখান থেকে বের হয়ে আসে, বের হয়ে চলে যায়। ওই দিন বাসায় ফেরার পর
সবাই একই রকমের একটা মানে দুঃস্বপ্ন দেখে ওই অ্যাসাইলাম রিলেটেডই। হুম। স্বপ্নতে দেখে যে ওরা সবাই ওই অ্যাসাইলামটির পেশেন্ট, সবাই একই স্বপ্ন দেখছে। সবাই একই স্বপ্ন দেখছে। আমার বড় ভাই যা দেখে ও বললো হুম হুম। ও ওই অ্যাসাইলামটির একটা পেশেন্ট এবং একটা ডক্টর ওকে এসে ধস্তাধস্তি করে জোর করে নিয়ে যাচ্ছে, হুম হুম। ওকে ল্যাবোটমি করবে। হুম হুম। আচ্ছা। ওর মাথার মধ্যে একটা চিজেল নিয়ে এরকম হুম। হ্যামার দিয়ে ইয়ে করছে। এই স্বপ্নে দেখে ও মানে ঘুম ভেঙে যায়। পরে ওই দিন রাতে আর ঘুম হয় না। আচ্ছা। পরের দিন সকালে ওর ফ্রেন্ডের সাথে ডিসকাস করতে যাওয়ার আগে ওর একজন ফ্রেন্ড এটা নিয়ে বলে ওঠে যে আমিও এই স্বপ্নটা দেখছি। এটা শুনে অন্য ফ্রেন্ডরাও বলা শুরু করে যে হ্যাঁ আমরাও তো এরকমই এটাই দেখছি। এটা হয়। আর অন্যদিকে তমাল যে তার সাথে যে হারিয়ে গেছিল ঘুম থেকে, তার তো 104 পর্যন্ত এরকম অনেক হাই ফিভার, এক সপ্তাহের মতো থাকে। ফিভারটা যখন কমে তার কাছে যাওয়া হয়, তাকে যখন জিজ্ঞেস করে যে কি হয়েছিল ওই দিন, ও বলে যে তোরা যখন তাড়াহুড়া করে যাচ্ছিলে আমি একটু পিছনে পড়ে গেছিলাম, আস্তে আস্তে আসছিলাম, ফোন চেক করছিলাম। ওই অবস্থায় পিছন থেকে কে জানি ওর ঘাড় ধরে। ও পিছনে তাকিয়ে দেখে একটা বুড়া, অনেক বুড়া, মনে করেন 70 থেকে 80 ইয়ার্স ওল্ড, বুড়া একটা মহিলা পেশেন্টের কাপড় পরা। এটা দেখে তমাল চিৎকার করতে না, কিন্তু মুখ থেকে কিচ্ছু বের হয় না। আর এটা দেখে মহিলাটি হাসা শুরু করে তমালের দিকে। ওইটা দেখার পর ও এটা দেখে ভয়ে দৌড়ানো শুরু করে, চিল্লাচিল্লি করে, কিন্তু কেউ চিল্লাচিল্লি আওয়াজ শুনতে পারে না। কিছুক্ষণ দৌড়ায়, ও কিসে জানি বাড়িকে নাকি কিসে কেন জানি ওপর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও ওখানে মনে হয় অজ্ঞান হয়ে যায়। পরে আর কিছু মনে ছিল না। ও যা পরে মনে আছে যে ও বাসায় এসে বিছানায় নিজেকে আবিষ্কার করে। মাঝখানে কি হয়েছিল এটা আর কিছু মনে নেই। আচ্ছা, এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং আমি ওই সিচুয়েশনটা দেখুন যে ওইখানে একটা পেশেন্টের সাথে দেখা হয়ে যায় না, যাকে দেখেছিল তিনি তো মানে ওইরকম ধরনের কোনো মেডিকেল মানে অ্যাসাইলামে ভর্তি থাকলে যে ধরনের ড্রেস দেয় ওখান থেকে, সে ধরনের একটা পোশাক পরেছিলেন এবং তার চোখ এরকম বাঁধা ছিল। ল্যাবোটমি করলে যেমন চোখের এখান দিয়ে ইয়ে হয়ে যায়, একটা ইনজুরি টাইপের হয়, ওরকম ইয়ে পড়া ছিল। ওকে, সো আপনারা বুঝতেই পারছেন। এবং সেই মোমেন্টটাতে কারো যদি হঠাৎ করে সেই মোমেন্টটাতে আপনি যদি ঢুকে যান তাহলে কেমন লাগবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। এবং আমার কাছে মনে হয় যেটা খুব একটা অদ্ভুত মোমেন্ট। আমি ঠিক শিওর না যে একটা ঘটনা আমি পড়ছি কিনা, একটু পরে এই জন্য দেখবো সেটা। সো আমরা আমাদের পরবর্তী গেস্টের কাছে চলে যাই। অ্যান্ড তিনি এর আগে একবার এসেছেন, আমরা তার কাছে একটা ঘটনা শুনবো এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি আফনান এসেছি আজিমপুর থেকে। রাসেল ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি আসলে একজন আমার খুব পরিচিত, একজন খুব কাছের মানুষ। তার নাম হচ্ছে মাওলানা বেলাল। উনি ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি মহিলা মাদ্রাসা শিক্ষকতা করতেন। এখন উনি মুগদায় আরেকটা মাদ্রাসা শিক্ষকতা করেন। তো ঘটনাটি ওনার সঙ্গেই ঘটে। ওনার কাছ থেকে অনুমতি নিয়ে ঘটনাটি আমি আজকে শেয়ার করছি। তো ঘটনাটি ওনার সঙ্গে ঘটে 1990-91 সনের দিকে। তখন উনি ভোলাতেই থাকতেন, ওনার বাড়ি ভোলা। তো ভোলা তো বাংলাদেশের সবচেয়ে বড় মানে একটা দ্বীপ বলা যায়, মানে দ্বীপ জেলা যেটা বলে আর কি। এবং চর জব্বার, চর আলেকজান্ডার, চর পুকুরি, এরকম অনেকগুলো চর আছে। তো এই ঘটনাটি আসলে চর জব্বারের ঘটনা। তো ওনার বাড়িটা আসলে চর জব্বারে। তো উনি তখন তো 90-91 সালের দিকে ওই যোগাযোগ ব্যবস্থাটা অতটা উন্নত ছিল না আর কি, গ্রাম সাইডটাতে। তো ওনার বাড়িটা গ্রাম সাইডে। তো উনি ওনার কোন এক আত্মীয়র বাসায় মানে বিয়ে খেতে যাবেন, মানে গ্রামে আত্মীয় সে বিয়ে খেতে যাবেন। তো এই উদ্দেশ্যে উনি বাড়ি থেকে বের হন এবং ওনার ইচ্ছা ছিল সন্ধ্যার আগেই বাড়িতে ব্যাক করবেন। কারণ ওনার বাসা থেকে ওই গ্রামে যেতে মাঝখানে একটি জঙ্গলের মতো একটা এলাকা পড়ে। একটা সময় মানে ওই এলাকায় প্রচলিত আছে জায়গাটি খুবই হন্টেড একটা জায়গা। তো উনি যখন এখন অবশ্য ওই সময়ই মানে ওই জঙ্গলের কিছু অংশ সাফ করে কিছু লোক ওখানে বসতি স্থাপন করে, সালাত আদায় করার জন্য এখানে একটা মসজিদ স্থাপন করে। কিন্তু মসজিদের একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে জায়গাটি হন্টেড হওয়ার কারণে মসজিদের যিনি ইমাম সাহেব, উনি দেখা যাচ্ছে ওনার 2 সন্তানকে নিয়ে উনি আসরের সালাত পড়াতে এসে উনি আর বাসায় যান না। উনি একবারে মাগরিবের সালাত পড়ান, একবারে এশার নামাজও পড়িয়ে ওনার 2 সন্তানকে নিয়ে তখন উনি বাড়িতে যান। আবার ফজরের সময় যখন উনি আসেন তখন ওনার 2 সন্তানকে নিয়ে আসেন, কারণ ওই জায়গাটা খুবই হন্টেড ছিল।
তো যখন ওই বেলাল হুজুর যখন উনি বিয়ে খেয়ে মানে আসবেন, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। তখন বৈশাখ মাস এরকম সময় ছিল, ঝড় বাদলের সময় ছিল আর কি। তখন উনি যখন আসবেন, আস্তে আস্তে বেশ দেরি হয়ে যায়, মানে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। এবং ঠিক ওই সময় যখন মানে তখন হয়তো বা এশার সালাত মানে এশার পর সময় হয়ে গেছে এরকম আর কি, যখন ওই জঙ্গলের মধ্যে যে আসতেছিলেন, হঠাৎ করে ওই সময় ঝড় শুরু হয়ে যায়। ঝড় শুরু হলে উনি জানতেন যে ওই পাশে একটা মসজিদ আছে, কিন্তু ওনার কাছে কোনো লাইট ছিল না, ওই বিদ্যুতের ঝলকানিতেই যতটুকু দেখা যায় ওইভাবে দেখে দেখে উনি মসজিদের কাছে যান এবং মসজিদের মধ্যে ঢোকেন। কিন্তু ওনার হাতে কোনো লাইট না থাকায় ওই মসজিদের মধ্যেই হাতে হাতে ম্যাচ এবং মোমবাতি বের করে দরজা জানালা খুব ভালো মতো লাগিয়ে মোমবাতি জ্বালিয়ে উনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকেন। তো ওনার ইচ্ছা ছিল যে যখন ঝড় শেষ হয়ে যাবে তখন উনি বের হয়ে চলে যাবেন। তো কিছুক্ষণ পর ঝড় শেষ হয়ে যায়, উনি বের হবেন, হঠাৎ করে উনি ফিল করেন যে মসজিদের বাইরে মনে হয় কেউ হাঁটাহাঁটি করছে। উনি তো জানতেন যে খোদ ইমাম সাহেবই এসার পরে ওনার দুই ছেলেকে নিয়ে আসেন, উনি থাকেন না, উনি এত ভয় পান, এখন এখানে কে আসবে। তখন উনি ভিতর থেকে প্রশ্ন করলেন যে বাইরে কে। এরকম কয়েকবার প্রশ্ন করার পরে বাইরের থেকে উত্তর আসলো যে তুই বাইরে আয়। তখন উনি বুঝলেন যে কি ব্যাপার, এভাবে আমার সাথে তুই তুকারি করে কথা বলছে, নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিক না, বিষয়টা অস্বাভাবিক। তখন উনি খুব ভয় পেলেন, উনি কোনো কথা না বলে আবার কোরআন তেলাওয়াত করতে বসে গেলেন। কিন্তু এদিকে আসলে একটা ঘটনা হয় যে এই দীর্ঘ সময়ে এই মোমবাতি আবার শেষ হয়ে যায়, তখন মসজিদটাই পুরো অন্ধকার হয়ে যায়। উনি যে দেখে কোরআন শরীফ পড়বেন মানে এই অবস্থা ছিল না। তখন উনি এমনিতে দোয়া কালামগুলো পড়তেন, সেগুলো উনি পড়তে থাকলেন এবং উনি ফিল করছিলেন যে মসজিদের চালের উপরে মনে হচ্ছে যে অনেকে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু চালের উপর যদি মানুষ হেঁটে বেড়ায় তখন দেখা যাবে যে চাল নড়ছে বা চাল দেবে যাচ্ছে পায়ের এসে মানে চাপে, কিন্তু এরকম কিছু হচ্ছিল না। কিন্তু মনে হচ্ছে চালের উপর দিয়ে অনেকে হেঁটে বেড়াচ্ছে, এরকম একটা অবস্থা। এবং আবার পরে শুনছে যে বাইরে বাঘ সিংহ এরকম গর্জন করছে, খুব ভয়ঙ্কর মানে গর্জন করছে। এই ঘটনাটা এটা থেমে যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে ওনার দাদা বা ওনার নানি যারা মানে মারা গেছেন, ইনাদের কণ্ঠে বাইরের থেকে ওনাকে ডাকছে যে বেলাল বাইরে আয়, তোর সঙ্গে একটু দরকার আছে। কিন্তু মানে উনি বুঝতে পেরেছেন, মানে উনি বুঝতে পারলেন যে আসলে ঘটনাটা স্বাভাবিক না, খুবই অস্বাভাবিক একটা ঘটনা। এই মুহূর্তে আমি বাইরে গেলে হয়তো আমার আর মানে বেঁচে থাকা হবে না। তখন উনি মানে অনেক ভয় পেলেও ওই মসজিদের মধ্যেই অবস্থান করছিলেন। তো কিছুক্ষণ পরে এটা থেমে যায়, বেশ চারদিকে শান্ত পরিবেশ। তখন উনি কিন্তু ওনার হাতে ঘড়ি ছিল না, আর মসজিদেও কোনো ঘড়ি ছিল না, যেহেতু একেবারে জঙ্গলের মধ্যে মসজিদ, তখন তা তো উন্নতও ছিল না। তো মসজিদে উনি সময়টা বুঝতে পারছিলেন না। বেশ খানিকক্ষণ পর হঠাৎ করে মনে হচ্ছে দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসছে। তো উনি যেহেতু এক্সাক্ট টাইমটা জানতেন না, উনি মনে করেন ফজরের আজানই হবে। তো উনি চিন্তা করলেন যে এই বাজার, এই জঙ্গলের বাইরে যে বাজারটা আছে, ওই বাজার ওখানে মসজিদ আছে, সেই মসজিদের মাইক আছে, নিশ্চয়ই ওই মসজিদে আজান হচ্ছে এবং ওই আজানটাই উনি শুনছেন। তখন উনি আর ৭-৫ না ভেবে উনি মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পর উনি কিছুই দেখছেন না। তারপরে একটু সামনে অন্ধকার ছিল তখন অন্ধকার, বাইরে বেরিয়ে দেখছেন যে অন্ধকারই আছে। হ্যাঁ, তো হঠাৎ দেখছেন যে একটি সাদা মানে জুব্বা পরা একজন লোক, ওনার পিছনের অংশটা দেখা যাচ্ছে। উনি বেশ সামনে প্রায় ২০-৩০ হাত সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। তো উনি ওনাকে ডাক দিলেন, কিন্তু ওই লোক কিছুতেই পিছনে তাকাচ্ছে না। তখন উনি আবার পিছন থেকে সালাম দিচ্ছিলেন যাতে উনি পিছন দিকে তাকে উত্তর দেন বা এরকম কিছু হয়, কিন্তু উনি উত্তরও নিচ্ছিলেন না। তখন উনি আবার ওনাকে যে হেঁটে ধরবেন সেটাও হচ্ছে না, কারণ উনি যদি ওই বেলাল হুজুর যদি ১ কদম নেন তো দেখা যাচ্ছে উনি ৪ কদম পা ফেলছেন, মানে কিছুতেই কাছে যাবেন। সবসময় ৩০-৪০ হাতের ডিফারেন্স একটা থাকছে। আবার যখন হেঁটে যাচ্ছেন তো মনে হচ্ছিল আশেপাশে যে গাছগুলো, মনে হচ্ছে কে যেন গাছের উপরে বসে এই ডালগুলো খুব ঝাঁকাচ্ছে, প্রচন্ড ভাবে ঝাঁকাচ্ছে, মানে এখনই ভেঙে পড়বে ডাল টাল, এরকম একটা অবস্থা। কিন্তু তখন উনি খেয়াল করলেন যে উনি যখন এগিয়ে যান তখন পিছনের গাছগুলো আবার থেমে যায়, ঠিক ওনার পাশের যে গাছগুলো সে এটা অস্বাভাবিকভাবে নড়তে থাকে। ওই যে লোকটা সামনে হেঁটে যাচ্ছিল উনিও তার অনুসরণ করেন এবং উনি মনে করেন হয়তো এই লোকটা ওই বাজারের ওই মসজিদে ফজরের নামাজ পড়তে যাবেন, এই জন্য উনি বের হয়েছেন। উনি পিছনে হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে ঠিক যখন দেখা যাচ্ছে যে বাজারের আলো দেখা যাচ্ছে, মানে বিভিন্ন দোকানগুলো যে লাইটগুলো বাইরে জ্বলে সেগুলো দেখা যাচ্ছে, তো ঠিক জঙ্গলের শেষে এসে ওই লোকটি তখন হলো ঘুরে তাকান। ঘুরে তাকানোর পর উনি দেখে বিশাল মানে বড় দাড়িওয়ালা, খুব সুন্দর চেহারা, মানে অসাধারণ চেহারা, মানে এরকম চেহারা আসলে সাধারণ মানুষের হয় না বলা যায়। অসাধারণ চেহারা, যে মানুষ যে এত সুন্দর হয় এটা ওনার জানা ছিল।
তো ওই লোকটা তখন উত্তর নিলেন যে ওয়ালাইকুম আসসালাম বলে, তখন উনি উত্তর নিলেন। তখন উত্তর নেওয়ার পরে বললেন যে তুমি কি মানে এত রাত্রে তুমি এখানে কি করছো? তুমি কি জানতা না যে এই জায়গাটা খারাপ? তুমি এত রাত্রে এখানে কেন আছো? Alright. তখন উনি আসলে কোনো উত্তর দিতে পারছিলেন, উনি একেবারে স্তম্ভিত হয়েছেন যে হঠাৎ করে আমাকে এই ধরনের প্রশ্ন করছে, এবং ওনার এত সুন্দর চেহারা দেখে উনি মানে রীতিমতো হতবাক হয়ে গেছে। ওনার মানে আর কোনো ভাষা ছিল না। তখন উনি বলছে তোমার পিছন দিকে তাকিয়ে দেখো তো একটু। তখন উনি পিছন দিকে তাকিয়ে দেখছেন যে বিশাল আকৃতির বাঘ, সিংহ এবং বড় বড় মানে দানবের মতো কিছু মানুষ দাঁড়িয়েছে, আবছা দেখা যাচ্ছে। তখন বললেন যে ভবিষ্যতে এখানে আর কখনো রাতের বেলা অবস্থান করবা না, যত কিছুই হোক তুমি এখানে কখনোই থাকবা না। এটা বলার পর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন। উনি এইটা দেখে আরো ভয় পেলেন। তারপর একটু বুঝতে পারলেন যে যিনি এখানে এসেছিলেন উনি আসলে খুবই ভালো একজন, ওনাকে সেভ করার জন্য এসেছিলেন। পরে উনি যখন মসজিদে, ওই বাজারের মসজিদে গেলেন, তখন দেখেন যে মসজিদে তালা মারা, অবাক কাণ্ড, আজান হয়েছে, মসজিদ তালা মারা। অনেকক্ষণ অবস্থান করার পরে তখন ইমাম সাহেব এসেছে, মুয়াজ্জিন এসেছে, মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য এসেছে। উনি আবার মুয়াজ্জিনকে জিজ্ঞেস করছেন যে আপনি এত দেরিতে মানে এসেছেন কেন? আজান দিয়ে কোথায় চলে গেছিলেন মসজিদ তালা মেরে? বলে কই আমি তো আজান দেই নাই, আর আজানের তো এখনো সময়ই হয় না, এখনো 1 ঘন্টা বাকি, আমি তো আগে এসেছি তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য, এখনো অনেক দেরি, আপনি কোথায় আজানের শব্দ শুনলেন? তখন উনি তো আরো ভয় পেলেন। পরে সব খুলে বললেন যে আমি তো এরকম আটকা পড়েছিলাম, তো এই ঘটনা ঘটেছে। তখন উপস্থিত সবাই, ওখানে অনেক মুরব্বীরা ছিলেন, ওনারা বললেন যে আসলে ওই জায়গাটা খুবই হন্টেড ছিল এক সময়, বিভিন্ন কারণে, সে কারণগুলো এখন বলতে পারছি না, তো হন্টেড ছিল। তো এই কারণে আমরা কেউ ওখানে যাইও না, এরকম অনেকেই এরকম অনেক কিছু দেখে। তো তোমার তো খুবই সৌভাগ্য যে তুমি ওখান থেকে বেঁচে ফিরেছো। এমনকি রাসেল ভাই ওই মসজিদে নাকি এখনো মানে এই যে তাবলিগ জামাতের লোকরা তো অনেক মসজিদগুলোতে থাকে, ওখানে নাকি তাবলিগ জামাতের লোকরাও এখনো চায় না, মানে ওখান থেকে নিষেধ করে দেয় মার্কাজ মসজিদ থেকে আপনারা ওই জায়গাটায় মানে যাবেন না, এটা নিরাপত্তার কারণে ওটা যাবেন না, এই জন্য ওখানে এখন পর্যন্ত মানে ওই জায়গাটাতে আসলে ঝামেলা আছে, এবং ওই জায়গাটাতে এখনো ওই জায়গাটা এখনো জঙ্গল আছে, এখনো পর্যন্ত জঙ্গল আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রথম ঘটনার জন্য। আমরা বুলাচির ঘটনায় আপনাকে চমৎকার ঘটনা বলবেন বলছিলেন, একটু আগে আমরা শুনলাম অফ এয়ারে, তো সেই ঘটনাটা আমরা একটু শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। হ্যালো লিসেনার্স, আপনার এগেইন। তো এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা যেই ভাই আমাকে বলেছেন আর কি, উনি পুলিশে চাকরি করেন, কিন্তু তার ডেজিগনেশন বলেন না, কোনো কিছু বলেন না। আমি তার নাম বা এলাকা সম্পূর্ণ হাইড করেই বলতে হবে, যেহেতু আমাকে উনি বলে দিয়েছেন এইভাবেই বলার জন্য আর কি। থ্যাংক ইউ। তো উনি চাকরি ট্রেনিং শেষ করে প্রথম যেখানে গিয়ে যে এলাকাতে উনি জয়েন করেন, বাংলাদেশের একটি জেলায় উনি একটি জায়গায় জয়েন করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে উনি জয়েন করেন আর কি। তো জয়েন করার পরে 1 সপ্তাহ উনি চাকরি করার পরে হঠাৎ ওই সময় ওই বৈশাখ মাস ছিল, ঝড় বাদলের দিন। জি। তো ওই দিনের বেলা থেকেই ঝড় হচ্ছিল, সারাদিনই ঝড়, এবং ঝড়ে গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে, ইলেকট্রিসিটি নাই, কিছুই নাই এদিকে। কারণ যারা পুলিশ অফিসার মধ্যে সবসময় তো ফোন আসে, সারাক্ষণ তো ফোনে কথা বলতে হয়, যে ব্যাটারি চার্জও তো শেষ হয়ে যায়। তো একটা সময় দেখা গেল ওনার ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছে, এবং ওনার যারা আরো অফিসার ছিলেন তাদেরও একই অবস্থা ফোনের। তো কারোর সাথে ওইভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তো এদিকে রাতের বেলা এরকম চললো। রাতের বেলা যখন উনি ঘুমিয়ে পড়েছেন, সর্বদালের দিন তাড়াতাড়ি শুয়ে পড়েছেন, হঠাৎ রাত 11টা কি 12টার দিকে ওনার দরজায় একজন নক করছে, যে স্যার বলে দরজা নক করছে। তখন উনি চিনলেন যে গলাটা পরিচিত। একদিন দরজাটা খুললেন, দেখলেন যে ওই থানারই মালি, যিনি বাগান পরিচর্যা করেন। মানে স্যার আপনাকে এখনই একটা জায়গায় যেতে হবে। বলে কোথায় যেতে হবে? উনি একটা গ্রামের নাম বললেন। বলে আমি তো নতুন আসছি, আমি তো এই গ্রামটা চিনি না, তুমি আমার এসআইদেরকে বলো ওনারা যেন ওইখানে যান। বলে হ্যাঁ স্যার, একজন তো গেছেন, পুরো ফোর্স নিয়ে উনি সেখানে গেছেন, ওখানে একটা ডাবল মার্ডার হয়েছে, কিন্তু ওখানে আপনাকে একটু যেতে হবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তখন উনি আবার চিন্তা করলেন যে ওনার যে ড্রাইভার সেও ছুটি নিয়েছে, এখন ওনাকে গাড়ি ড্রাইভ করতে যেতে হবে। এদিকে থানায় ওনার সাথে কাউকে নিয়ে যাবেন এমন অবস্থাও ছিল না ওই অবস্থায়, কারণ যেহেতু ঝড় বাদলের দিন অনেক জায়গায় ডাকাতি হওয়ার সম্ভাবনা থাকে, অনেক জায়গা চলে গেছে আর কি, এজন্য আবার ওনাকে যেতেই হবে, যেহেতু খবর পাঠিয়েছে গুরুত্বপূর্ণ। তো উনি নিজেই ড্রাইভ করে, ওনার যে আর্মস ছিল উনি সাথে সাথে, গুরুত্বপূর্ণ না হলেও আমাদের মানে এই সমস্ত ক্ষেত্রে সবার আগে ওনারা এগিয়ে থাকেন সবসময়। তো উনি নিজের আর্মস নিয়ে গাড়ি নিয়ে নিজেই বের হন, কিন্তু উনি জানতেন না এলাকাটা কোথায়। মালি বলে দিয়েছে, মালিককে বলছে তুমি আসো, মালি বলছে আমিও চিনি না।
সুতরাং আমাকে নিয়ে লাভ হবে না, আপনি রাস্তায় কোনো একটা লোক পেলে তাকে নিয়ে যান বা শুনতে শুনতে চলে যান। উনি চিন্তা করছে এত রাত্রে আমি লোক পাবো কোথায়, উনি ওই চিন্তা, কিন্তু তারপরও সাহস করে বেরিয়ে গেলেন, কারণ পুলিশ তো স্বাভাবিক, সাহস তো থাকতেই হবে। সাহস থাকতেই হবে। উনি গাড়ি নিয়ে বের হয়ে গেলেন আর কি, নিজে ড্রাইভ করে বেরের সাথে যে প্রয়োজনে যে আনুষঙ্গিক জিনিসপত্র আর্মস সেটা উনি নিলেন। নেওয়ার পরে হঠাৎ করে রাস্তার একটু বেশি গিয়ে রাস্তায় কেউই ছিল না, তো হঠাৎ একজন মুরব্বী দেখে দাঁড়িয়ে আছে। তখন গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলেন যে মুরব্বী আপনি কি ওই গ্রামটা চেনেন? বলে হ্যাঁ আমি চিনি, আমি ওর পাশেই, ওই গ্রামের পাশেই আমার বাড়ি, এরকম বললেন। তাহলে কি আপনি কি ওদিকে যাবেন? হ্যাঁ আমি ওদিকে যাবো, তাহলে আমাকে একটু ওই গ্রামটা চিনিয়ে দেন। বলে কোনো সমস্যা নেই। তখন মুরব্বীকে গাড়ির সামনেই বসালেন যাতে করে সহজেই দিক নির্দেশনা উনি পেতে পারেন। মুরব্বী গাড়িতে ওঠার পর বেশ গম্ভীর হয়ে বসে থাকলেন, মনে হচ্ছে যে পুলিশকে দেখে উনি পছন্দ করছেন এমন একটা অবস্থা, ওই মুরব্বী বা পুলিশ পছন্দ করেন এরকম একটা অবস্থা। কিন্তু ওনার গম্ভীরতার কারণ উনি বুঝতে পারলেন না যে এত রাত্রে আমারও একটু উপকার হলো, ওনারও তো উপকার হলো, ওনাকে উনি গম্ভীর হয়ে বসে আছেন কেন? হঠাৎ করে ওই লোকটি কথা বলে উঠলো যে আমি ঠিক যেভাবে গাড়ি চালাতে বলবো আপনি ওইভাবেই গাড়ি চালাবেন, কমান্ড করছে। উনি তো আরো অবাক, কি ব্যাপার, ইনি আমাকে কমান্ড করার কি, উনি আমাকে কেন কমান্ড করছেন? তারপর কেন জানি উনি ওনাকে কিছু বলতে পারছেন না। তখন উনি বললেন আচ্ছা ঠিক আছে, এটুকুই বললেন, শুধু গাড়ি চালাচ্ছেন। তো পাকা রাস্তা ঠিক যেখানে শেষ হয়ে গেছে বেশ অনেক দূর যাওয়ার পরে, তখন হঠাৎ করে দেখে যে রাস্তাটা মাটির, সামনে মাটির, বৃষ্টি টিষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে, তো রাস্তাটা দুদিকে চলে গেছে, ডান দিকে বা দিকে। তখন ওই ঠিক ওই মোড়েই একটা লোক দাঁড়ানো, 40-45 বছর বয়সে একটা লোক দাঁড়ানো, কালো মতো, উনি যে গাড়ির লাইটের আলোতে ঠিক যেভাবে দেখেছেন আর কি, কোচা কোচা দাঁড়িয়ে এরকম দেখেছেন। তো ওনাকে আবার বলছেন, কারণ ওই মুরব্বীর প্রতি উনি একটু নাখোশ, কারণ এইভাবে কমান্ড করছেন। ওই লোকটাকে জিজ্ঞেস করছে এই ভাই ওই গ্রামটা কোন দিকে? তখন ওই লোকটা বললো যে এই যে বা দিকে চলে যান গাড়ি নিয়ে। এটা বলেই ওই লোকটা ওখান থেকে সরে চলে গেছে। তখন উনি যেই গাড়িটা বা দিক নিয়ে যেতে যাবেন, হঠাৎ করে ওই মুরব্বী ওনার হাত চেপে ধরেছে। ঠান্ডা দেখেছে মুরব্বীর হাতটা খুবই ঠান্ডা, মানে স্টিয়ারিং এ ওনার হাতের উপর হাত চেপে ধরেছে, বলে যে গাড়ি বাম দিকে নেবেন না, গাড়ি ডান দিকে চালাবেন। তখন উনি বেশ মানে যেহেতু রাগের স্বরে উনি ওই মুরব্বী বললেন গাড়ি ডান দিকে চালান। উনিও কেন জানি তখন আর কোনো উচ্চ করতে পারলেন না, উনি ডান দিকেই গাড়ি চালাতেন। এবং ডান দিকে গাড়ি চালান মুরব্বী আরো কিছু আশ্চর্য কথা বললেন যে আমি যদি বলি যে মানুষের উপর দিয়ে গাড়ি নিয়ে যাবেন আপনি তাই নিবেন, আপনি গাড়ি থামাবেন না, আমি যেটা বলবো ওইটাই থামাবেন, আপনি করবেন, আপনি কোনো মতে গাড়ি থামাবেন না। তখন উনি বলছেন কেন, কি সমস্যা? বলে যে সেটা আপনি পরে বুঝবেন, এখন চলেন। বেশ খানিকটা রাস্তা তো কাদা হয়ে গেছে, গাড়ি তো জোরে চালানো যাচ্ছে না। তো বেশ খানিকটা যাওয়ার পর দেখে একটা বুড়ি লোক, সাদা কাপড় পরা একটা বুড়ি লোক আসছে, মানে লাঠিতে ভর করে রাস্তা পার হচ্ছে। তখন ওই মুরব্বী বলছে আপনি বুড়ির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। তখন ওই লোকটা বলছে আপনার কি মাথা খারাপ, আমি আইনের লোক, আমি কিভাবে একটা মানুষের উপর গাড়ি চালাবো, না এটা সম্ভব না। তখন উনি গাড়িটা থামালেন। তখন দেখলেন বুড়ি কোনো মানে একটা গাড়ি যে সামনে দাঁড়ালো, সামনে লাইট জ্বলছে, বুড়ির কোনো ভ্রুক্ষেপ নাই। বুড়ি রাস্তাটা পার হয়ে ঠিক রাস্তার নিচ দিয়ে ওই মাঠের ভিতরে চলে গেলেন। অবাক কাণ্ড, মাঠে কিছু দেখা যাচ্ছে না, ধান ক্ষেত, ওদিকে উনি কেন যাবেন, লোকালয় নাই। পুলিশ অফিসার অবাক হলেন। তখন উনি মানে একটু মানে সন্দেহ করলেন যে আসলে ঘটনাটা কি। তখন আবার উনি গাড়ি চালানো শুরু করলেন। বেশ আরো খানিক দূর আগানোর পরে হঠাৎ করে দেখেন বড় আকৃতির একটা কুকুর, অস্বাভাবিক রকমের বড়, পুরা রাস্তা দূরে শুয়ে আছে, মনে হয় যে সামনে যেতে দেবে না। তখন ওই মুরব্বী বললেন যে আপনি এই কুকুরটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন, এখন আর থামবেন না। তখন উনি আর 7-5 না ভেবে মানে কুকুরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে। কিন্তু কুকুরের উপর দিয়ে গাড়ি চালানো স্বাভাবিক, পুলিশ মানুষ তো, কারণ ওনারাও মানে ইচ্ছা করে কাউকেই মারবেন না, স্বাভাবিক। বেশ খানিকটা গাড়ি আগে যাওয়ার পরে উনি গাড়িটা থামিয়ে গাড়ির পিছন দিকে তাকালেন যে আসলে কুকুরটার কি অবস্থা। পরে উনি দেখলেন কুকুরটা ঠিক যেভাবে বসেছিল ওইভাবেই বসে আছে, ওর শরীরে কোনো রক্ত নাই, কিছু নাই, বরং কুকুরটা গাড়ির দিকে তাকিয়ে আছে, ওর মাথাটা পাকা করে আছে এবং ওর চোখটা অস্বাভাবিকভাবে লাল জলজল করছে। তখন উনি বুঝলেন সামথিং রং, কোনো ঝামেলা আছে। তখন মুরব্বী বলছিল যে আপনাকে আমি বারবার বলছি গাড়ি থামাবেন না, তারপর আপনি কেন থামাচ্ছেন গাড়ি, আপনি চালান, গাড়ি চালান। তখন উনি আর কোনো কথা বললেন না, উনি ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন ওইভাবেই গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালানোর পরে বেশ খানিকক্ষণ পরে দেখলেন উনি পাকা রাস্তায় চলে আসছেন। পাকা রাস্তায় চলে আসার পরে বলছে কি ব্যাপার, গ্রামটা কোথায়? বলে চলেন আপনি গাড়ি চালাতে থাকেন। চালাতে চালাতে হঠাৎ করে আবিষ্কার করলেন যে উনি আসলে থানার সামনেই আছেন। তখন এই ভদ্রলোক কোথায়, পাশে যে, এবং হঠাৎ করে উনিও খেয়াল করছেন যে পাশে যে ভদ্রলোকটা নাই। আচ্ছা, উনি তখন আরো এখন কি ব্যাপারে, এই লোকটা কোথায় গেল গাড়িতে, উনি তো মুরব্বী লোক, থামান নাই, এর ভিতরে কিভাবে, জানালা দিয়ে তাহলে আমার পাশেই আছে, আমি খেয়াল করলাম না, হঠাৎ করে চলে গেলেন। খুবই অবাক হলেন। যাই হোক, বেশ একটু ওই সময় একটু বেশ মানে হালকা একটু ভয়ও পেলেন।
তখন উনি থানায় গাড়ি নিয়ে গেলেন। তারপর উনি বাসায় গিয়ে সারা রাত ঘুমাতে পারেনি, খুব চিন্তাতে কি হলো, এতক্ষণ কি ঘটলো আমার এটা সাথে? বিস্ময়ের ব্যাপার বিস্ময়কর ব্যাপার। একটা মানুষ নাই সাথে, যারা সাথে যাদেরকে দেখলাম সবই বিস্ময়কর ব্যাপার। তো পরের দিন সকালবেলা ওই মালি যখন এসেছে থানায়, তখন তাকে বলে, কি ব্যাপার তুমি রাত্রে আমাকে যেতে বললা, হলো নাকি? তুমি যেখানে যেতে বলছো আমি তো সেখানে মানে সেই গ্রামেই যেতে পারলাম না। বলে, কই স্যার, আমি তো রাত্রে আসি নাই থানায়, এমনি বলছে। উনি তো আরো অবাক, কি ব্যাপার? বলে, তুমি আমাকে বললা যে অমুক এসআই গেছে ফোর্স নিয়ে অমুক জায়গায়, অমুক গ্রামে 2টা মার্ডার হয়েছে। বলে যে না, ওই এসআই তখন পাশে ছিল। তখন বলছে, কই স্যার, আমি তো যাই নাই, আমি তো ইমার্জেন্সি ডিউটিতে অন্য জায়গায় গিয়েছি, আমি তো যাইনি। তখন ওই মালিক বলছে, স্যার কোন গ্রামের নামটা বললেন, আবার একটু বলবেন? তখন উনি বলছে যে তুমি তো আমাকে এই গ্রামের নাম বলেছিলে, এই গ্রামের নামটা বললো। বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, এই নামে তো এখানে গ্রাম আছে বটে, কিন্তু সেখানে তো কোনো মানুষ থাকে না। আচ্ছা, ওখানে অনেকদিন আগের একটা শ্মশান আছে, এটা তো নদীর পাড়ে, ওইটা ওই নামেই পরিচিত। ওখানে মানুষ থাকে না, ওখানে বড় বট গাছ আছে, অনেকেই রাতের বেলা ওখানে অনেক কিছু দেখে। তো আপনাকে তো মানে প্রশ্নই আসে না যে কেউ ওখানে যেতে বলবে, মানুষ না থাকলে মার্ডার হবে কিভাবে? তো উনি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলেন না, আর কারোর সাথে শেয়ারও করেন না, ওটা ওখানেই চুপ হয়ে গেছেন। তো পরবর্তীতে ওনার মানে খুব পরিচিত একজন ভালো আলেমের সাথে উনি ঘটনাটা শেয়ার করেন। শেয়ার করার পরে ওই আলেম, উনি আবার মানে ওনার খুব আল্লাহওয়ালা লোক ছিল, ওনার কিছু জিন ছিল, তারাও আল্লাহওয়ালা, জিনগুলো আল্লাহওয়ালা ছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করা হলো আসলে ওই দিন ঘটনাটা কি হয়েছে। তো বলে, আসলে উনি ওনার চাকরির শুরুর দিকেই কোনো একটা লোকের সাথে উনি দুর্ব্যবহার করে ফেলেছিলেন। ওই লোকটা ব্ল্যাক ম্যাজিক করত। তো উনি চিন্তা করেছিল যে যেভাবে হোক এই অফিসারকে ক্ষতি করতে হবে। তখন উনি ওনার অনুগত কিছু জিনদেরকে দিয়ে কাজটা করাতে চেয়েছিলেন, ওনার ক্ষতি করতে চেয়েছিলেন। এবং মানে ওই সময় যে মুরব্বীটা ছিল ওইটা একটা ভালো জিন ছিল, এবং ওই থানার পাশে যে মসজিদ ছিল, একটা মাদ্রাসা ছিল, তখন ওই জিনটাও ওইখানে মানুষের বেশি সালাত আদায় করতো। এবং ওই পুলিশ অফিসার থানার ভিতরে মসজিদ না থাকার কারণে উনি ওই মসজিদে যেহেতু নামাজ পড়তো, তখন মানুষের সাথে ওনার একটা ভালো, ওই 7-8 দিনই ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছিল। উনিও আল্লাহর লোক ছিলেন, আল্লাহর লোক ছিলেন, কিন্তু উনি আসলে মানুষ ছিলেন না। ওনারা যিনি বলেন উনি আসলে জিন ছিল। আচ্ছা, তো উনি ওনাকে সেভ করেছে ওই জায়গা থেকে। না, আমি বললাম যে যিনি পুলিশ অফিসার কথা বলছেন তিনিও নামাজ পড়তেন ওইখানে, সেই জন্যই বলছেন যে মানে দুজনের সাথে হয়তো পরিচয়টা ওইখানে হয়েছিল, পরিচিত হয়েছিল, কিন্তু ওই বেশে কিন্তু ওখানে দেখা হয়নি। মানে ব্যাপারটা চিন্তা করে দেখেন, যেরকম ঝড় বৃষ্টি রাত ছিল তো নিশ্চয়ই, এবং সেরকম একটা রাতের বেলায় একজন এরকম পাশে আপনি ড্রাইভ করছেন এবং আপনার ড্রাইভিং সিটের পাশে আপনার পাশে বসে আছেন, মানে ফ্রন্ট সিটে বসে আছেন একজন জিন, যিনি মানুষ না, এবং তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন। এটা মানে যে কারো পক্ষে মেনে নেওয়াটা কতটা কঠিন হতে পারে। এবং এইরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতিতে যখন আপনি মোটামুটি বুঝতে শুরু করেছেন যে কোনো একটা ঝামেলা তো আছেই, আমার পাশে যিনি বসে আছেন তিনি আর যাই হন না কেন স্বাভাবিক কেউ নন, হয়তো অস্বাভাবিক কিছু কোনো একজন। আমরা গাড়িতে সচরাচর কাউকে রাস্তা থেকে তুলে লিফট দেই না, আমাদের সে ধরনের সাহস বা মানসিকতা কোনোটাই এই মুহূর্তে তো নেই। কিন্তু ব্যাপারটা চিন্তা করে দেখুন যে কোনোদিন যদি এরকম কোনো একটা ঘটনা যদি ঘটে যায়, কোনোদিন যদি হঠাৎ করে এরকম কারোর সাথে দেখা হয়ে যায়, তখন কি করবেন আপনি? SMS করে জানান আপনাদের যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। কি নাম আপনার? ধন্যবাদ রাসেল ভাই আমাকে আপনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি রিমন বলছি, আমি এসে ফার্মগেট থেকে। জি। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলবো সেটি আমার এক ক্লোজ একটা বড় ভাইয়ের ঘটনা। তিনি বুটেক্স এখন বলেন ফাইনাল ইয়ারে আছে এখন। তো উনি আমাকে যে ঘটনাটা বলছে আমি সেই ঘটনাটা বলতেছি। তো ভাইয়া যখন বুটেক্স ফার্স্ট ইয়ারে পড়তো, তো উনি তখন মানে মা বাবা গ্রামে থাকতো, তো উনি ঢাকায় থাকতো হলে। তো আমি সঙ্গতার কারণে ভাইয়ার নাম আর যে বিল্ডিংটাতে ঘটনাটা ঘটছে ওই বিল্ডিংটার নামটা আমি বলতেছি না। তো ভাইয়ার বাবা মা আর্থিক অবস্থা অসচ্ছল থাকার কারণে তিনি তার বাবা মাকে হেল্প করার জন্য তিনি টিউশন পড়াতো। তো তিনি যে বাসায় টিউশন পড়াতো সেই বাসাটা ছিল হল থেকে 10 মিনিটের দূরত্ব ছিল। তো যেই বাসায় তিনি টিউশন পড়াতো ওই বাসাটা ছিল 14 তলা, তো তার স্টুডেন্ট থাকতো 9 তলায়। তো রাসেল ভাই দিনগুলো খুব ভালো মতোই কাটতেছিল। তো ওই স্টুডেন্টের বাবা মা তাকে খুব নিজের ছেলের মতোই
স্নেহ করতো। তো সামনে রোজার ঈদ চলে আসে, আমার ওই ভাইয়া মানে ঈদের ছুটি কাটানোর জন্য গ্রামের বাড়ি চলে যায়। তো ছুটিটা অনেক শর্ট ছিল, তো শর্ট থাকার কারণে মানে ওই ভাইয়া স্টুডেন্টের পরীক্ষা ছিল সামনে, ফাইনাল ইয়ার। তো ওর সিলেবাস এখনো কভার হয়নি। তো ভাইয়া ওই ঈদের 2 দিন পরই উনি রওনা দিয়ে দেয় ঢাকার উদ্দেশ্যে। তো উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর উনি যখন হলে আসে, তো হলে এসে পৌঁছায় দুপুর 1টার দিকে। তো 1টার দিকে এসে দেখে যে হলে সব ফাঁকা, সব ফ্রেন্ড সাইকেল সবাই দেশের বাড়ি চলে গেছে। তো কিছু সিনিয়র ভাইয়ারা ছিল আর ওখানের মামারা ছিল। তো উনি ওনার রুমে আসে, এসে দেখে কেউ নেই। তো উনি আগে ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করে ওনার ওই স্টুডেন্টকে ফোন দেয় যে আমি সন্ধ্যার সময় আসবো পড়াতে। তো এই কথা বলে উনি একটু ঘুম চলে আসে, অনেক ক্লান্ত ছিল, তো উনি ঘুমোতে চলে যায়। তো ভাইয়ার যখন ঘুম ভাঙে, তো ঘুম ভাঙার পর উনি দেখে প্রায় সন্ধ্যা হবে এই অবস্থা। তো উনি ফ্রেশ হয়ে ওই স্টুডেন্টকে পড়ানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তো বাসা থেকে যখন বের হয়, তো উনি দেখলো যে ওই সময়টা মানে মাগরিবের আজান দিয়ে দেয়। তো মাগরিবের আজান দেওয়ার পরে রাস্তায় কিছু ছেলেরা থাকে যারা ক্রিকেট খেলছিল, তো ওরা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো ভাইয়া ওর স্টুডেন্টকে পড়ানোর জন্য উনি রওনা দিয়েছিল। তো যখন উনি রওনা হাঁটতেছিল, তো দেখলো যে পিছন থেকে ওনাকে কে যেন হঠাৎ করে ডাক দিল ওনার নাম ধরে। তো উনি পিছনে তাকিয়ে দেখে যে কেউ নেই। তো ওনার কাছে জিনিসটা একটু অদ্ভুত লাগলো। তো উনি এটা মনের ভুল ভেবে উনি আবার রওনা দিল। তো রওনা দিয়ে উনি যখন ওই বাসার সামনে আসলো, ঠিক তখনই ভাইয়া ইলেকট্রিসিটি চলে যায়। তো জায়গাটা একটু অন্ধকার। তো উনি করে কি ওনাদের গেটটা ছিল লক করা। তো উনি করে কি চাবিটা আনতে ভুলে যায়। তো বিল্ডিং এ মানে যে ঢুকবে ওই চাবিটা উনি ভুলে টেবিলে ফেলে চলে আসে। তো উনি যা করে, উনি ওনার মোবাইল বের করে ওই স্টুডেন্টকে ফোন দিবে যে গেটটা খুলে দেওয়ার জন্য নিচে। তো ফোনটা যাচ্ছিল না নেটওয়ার্ক প্রবলেমের জন্য সামহাও। তো এমন সময় উনি দেখলো যে ঘুটঘুটে অন্ধকার, তো কেউ না থাকে। উনি অনেক মানে ডাকাডাকি করে স্টুডেন্টকে, বা কেউ যদি খুলে দেয়, তো কেউ খুলে না। তো উনি মনে করে যে সবাই ঈদের ছুটিতে গ্রামে হয়তো ঈদ করতে গেছে, তাই হয়তো কেউ নেই। তো উনি যখন আর সহ্য হয় না, তো উনি তখন মানে আজকে উনি ভাবতেছিল যে আজকে আর পড়াবো না। উনি যখন বাসার উদ্দেশ্যে রওনা দেবে, ঠিক তখনই পিছন থেকে ব্যাকসাইড থেকে কে যেন গেটটা খুলে দেয়। তো উনি গেটটা খুলে দেওয়ার সাথে সাথে উনি ভিতরে ঢুকে গেল। তো সিঁড়ি দিয়ে উঠলো। উনি ওনার মোবাইলটা ছিল, তো মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে হালকা আলোতে, মৃদু আলোতে উনি হাঁটা শুরু করলো সিঁড়ি দিয়ে। তো এক সময় ভাইয়া হাঁটতে হাঁটতে উনি আস্তে করে ফিল করলো যে ওনার পিছন থেকে আরেকজনের হাঁটার সাউন্ড। তো উনি মনে করলো যে আমাকে খুলে দিচ্ছে গেটটা, হয়তো উনি হবে। তো উনিও কিছু মনে করলো না ভাইয়াটা। তো ভাইয়া হাঁটা শুরু করলো। তো সিঁড়ি দিয়ে উনি সিঁড়ি অতিক্রম করার পর ওনার কাছে মনে হলো যে সিঁড়িটা যেন পথটা মানে ফুরায় না এই অবস্থা। তো উনি হাঁটতেছিল, তো পিছন থেকে যে ওনার সাউন্ডটা, পিছনের যে লোকটা ছিল বা যে খুলে দিছে ওই সাউন্ডটা আসতেছিল, মানে পিছন থেকে হাঁটতেছিল। তো একসময় হঠাৎ করে সাউন্ড অফ হয়ে যায় পিছনে। তো ভাইয়া মনে করে যে হয়তো উনি ওনার ফ্ল্যাটে ঢুকে গেছে। তো ভাইয়াও হাঁটতে থাকে সিঁড়ি দিয়ে। তো হাঁটতে হাঁটতে এমন সময় ভাইয়া হঠাৎ ফিল করে যে হঠাৎ করে নিজের শরীরে ফিল করে যে হঠাৎ করে বৃষ্টির একটা ফোঁটা ভাইয়ার শরীরে আসে লাগে। তো ভাইয়া দেখলো যে হঠাৎ করে ঠান্ডা একটা বাতাস তার শরীরে লাগে। তো উনি একটু অন্যরকম ফিল করলো। তো উনি হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে উনি যখন বিজলি চমকালো, দেখলো যে বিজলি চমকালো। তো উনি দেখলো যে উনি আর যদি আর এক পা দেয়, তাহলে 14 তলার ছাদ থেকে উনি নিচে পড়ে যাবে। তো এই অবস্থায় উনি আল্লাহকে স্মরণ করতে থাকে যে কি হচ্ছে ওনার সাথে। তো উনি তাড়াতাড়ি আল্লাহকে স্মরণ করতে করতে ওই ছাদ থেকে কোনো মতে বের হয় ওই স্টুডেন্টের, অনেক কষ্ট স্টুডেন্টের ফ্ল্যাটের বাসার সামনে আসে, নক করে। তো নক করার পর স্টুডেন্টের আম্মু দরজাটা খুলে দেয়। তো উনি সালাম দিয়ে কিছু না বলে ওই স্টুডেন্টের রুমে এসে উনি জিজ্ঞেস করে যে পড়তে বসো। হ্যাঁ। তারপর স্টুডেন্ট বললো যে ভাইয়া আপনি এত লেট হলো আপনার। তো বললো কিছু না বলে উনি বললো কি ঠিক আছে, তুমি ভাইয়ার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। তো ভাইয়া বসলো। এমন সময় দেখলো যে ভাইয়া অপোজিট ওই স্টুডেন্টের বাবা বসে আছে। তো উনি সালাম দিল। তো এক সময় উনি দেখলো যে ওই স্টুডেন্টের বাবা অনেক রাগী ভাবে ওনার দিকে তাকিয়ে আছে, অনেক বড় বড় চোখ করে লাল।
তো উনি একটু ভয় পেলো, উনি ভয় পেয়ে উনি কিছু মনে করলেন, ওই স্টুডেন্ট যখন পানি নিয়ে আসলো উনি পানিটা খেলো, পানিটা খাওয়ার পর উনি দেখলো যে ওই স্টুডেন্টের বাবাটা নেই। তো তিনি ওই স্টুডেন্টকে বললো যে তোমার আব্বু কোথায় গেল? তো ওই স্টুডেন্ট হাসতে শুরু করলো। তো ভাইয়া বললো তুমি হাসতেছো কেন? তো ওই স্টুডেন্ট বললো কি বাবা আসবে কোত্থেকে, বাবা তো অফিসিয়ালি কাজে উনি ইয়াতে চলে গেছে, চিটাগাঙে চলে গেছে। তো ভাইয়া অনেক ভয় পায়, অনেক ভয় পেয়ে উনি কারো কিছু বলেন না। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে আসে। তো ইলেকট্রিসিটি চলে আসার পর উনি জাস্ট ব্যাপারটা বোঝার জন্য আন্টিকে আবার বললো যে আন্টি কি হলো? আন্টি বললো যে ঠিকই, হ্যাঁ উনি অফিসিয়ালি কাজে 2 দিনের জন্য চিটাগাং গেছে। তো ভাইয়া অনেক ভয় পায়। তো বললো যে ভাইয়া মাথা হঠাৎ করে পেইন শুরু হয়। তো ভাইয়া বললো যে ঠিক আছে আজকে আমি পড়াবো না, আজকে আমি বাসায় চলে যাই, কালকে পড়াবো। তো এই বলে উনি সিঁড়ি থেকে নেমে কোনো মতো হলে চলে আসে। হলে চলে আসার পর উনি কাউকে কিছু না বলে উনি কোনো মতে ডিনারটা করে উনি বেডে চলে যায়। কতক্ষণ বেডে ছিল উনি জানে না। হঠাৎ করে যখন ঘুম ভাঙলো রাতে, তো দেখলো যে ওনার পানি খাওয়ার জন্য যখন উনি পানিটা নিবে, তো দেখলো যে দরজার ওই সাইডে একটা লাল পেরে একটা সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়ায় আছে, তার চুলগুলো বাতাসে উঠতেছিল। তো ভাইয়া বললো কিছু ভয় পেলো, অদ্ভুত লাগলো। তো দেখলো যে মেয়েটা আস্তে আস্তে ভাইয়ার দিকে অগ্রসর হচ্ছে এবং একরকম অদ্ভুত একটা ভয়ঙ্কর হাসিতে ভাইয়ার দিকে অগ্রসর হচ্ছে। ভাইয়া অনেক চিৎকার করার পর ভাইয়া দেখলো যে মেয়েটা ভাইয়ার সামনে এসে ভাইয়ার গলায় হাত দিয়ে ভাইয়াকে চেপে ধরছে। তো ভাইয়া চিৎকার করতে থাকে। এরকম কতক্ষণ চিৎকার করেছিল ভাইয়া জানে না। যখন তার সেন্স ফিরলো, তো দেখলো যে তিনি বেডে শুয়ে আছে, হলের সব সিনিয়র ভাইরা দাঁড়ায় আছে। তো বললো যে কি হলো? তো উনি সব ঘটনা বললো। তো ওনারা ওনাকে ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। ইমাম সাহেব এসব ঘটনা শুনে ওনাকে তাবিজ দিল। তাবিজ দেওয়ার পর বললো যে তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, 1 ওয়াক্ত নামাজও তুমি মিস দিবা না। তো ভাই এই কথা শোনার পর ভাইয়া এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এবং ওই ঘটনাটা ভাইয়ার এখনো যায় না। ভাইয়া মাঝে মধ্যে ওই ঘটনার শিকার হন এবং উনি ওই ঘটনাটা ফেসটা মাঝে মধ্যে দেখতে পান স্বপ্নে। তো এই ঘটনাই ছিল ভাইয়া। আপনাকে এবং আমি এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আমাদের সাথে আজকে অনেকদিন পরে আবারও জয়েন করেছেন বাবু ভাই। আমরা তার কাছে তার জীবনের ঘটনাগুলো শুনবো। এবং বাবু ভাই, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি জানতে চাই যে আপনার যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা কি, মানে কোথাকার বা কি প্রেক্ষাপট? পার্বত্য চট্টগ্রামের ঘটনা। আচ্ছা এটা দুজন শেয়ার করছে, ওরা দুজনই ছিল আর কি, দুজন। আচ্ছা, ওকে। ঘটনা হচ্ছে রোমেল আর সোহানের গল্প। ওদের গল্প মানে কাহিনী, লাইফ স্টোরি। ইট ওয়াজ আর্লি 90s এর ঘটনা। তো পার্বত্য চট্টগ্রাম নিয়ে ওদের একটা এক্সপিরিয়েন্স হয় খুবই ভয়ঙ্কর, যেটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছে এবং এই কারণে আমি আপনাকে জানিয়েছি যে একটু ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স পেয়েছি। সেটা হচ্ছে 90-এর দশকের প্রথম দিকে। ওরা তখন আপনার কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে। তো ওরা আপনার ইসে যায়, পার্বত্য চট্টগ্রাম বেড়াতে যায়। তো বিভিন্ন জায়গা ঘুরে, যেমন আপনার বান্দরবান এবং মানে আরো দু একটা অঞ্চল ঘুরে ওরা আসে রাঙামাটিতে। তো রাঙামাটিতে আসার পর রাঙামাটিতে একটা লেক আছে, সম্ভবত কাপ্তাই লেক বলে ওটাকে, আমি ঠিক জানি না, কাপ্তাই বা কর্ণফুলী লেক, হোয়াটএভার ইটস কল্ড। তো ওই লেকে ওরা চিন্তা করে যে লেকে ঘুরবে। তো ওরা অনেক কষ্টে একটা নৌকা ওলাকে ভাড়া করে। ওই সময় মানে মানে একটু টাফ ছিল নাকি এগুলা ম্যানেজ করা, অ্যারেঞ্জ করা আর কি, কারণ সমস্যা চলতো ওখানে বেশ। তো নৌকা অ্যারেঞ্জ করার পরে ওরা যায় ওখানে। তখন ধরেন দুপুরের সময় ওরা নৌকা ভাড়া করে নৌকায় ওঠে এবং নৌকালা ওদেরকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। ওরা যাওয়ার সময় দেখছে যে দুই পাশে পাহাড়, গাছপালা, বিভিন্ন রকম সবুজ, বেশ ভালো লাগছে ওদের কাছে। এরকম দেখতে দেখতে ওরা এক সময় নৌকালাকে একটু রিকোয়েস্ট করে, মানে ওরা নৌকালা বলে যে এখন আমি আর দূরে যাব না। মানে যখন এর আগে ছিল তখন দেখছিল যে আপনার নৌকা, তারপর লঞ্চ, ছোটখাটো এগুলো যাচ্ছে। তো এরপরে যে দেখি এগুলোর লিমিটস মানে কমে আসছে, খুব অল্প স্বল্প দেখা যাচ্ছে, খুব মানে আশেপাশে নৌকা টোকা খুব কম। তোরা তখন তাকে পুশ করে এবং নৌকালা ছিল আপনার ওই যে উপজাতি আর কি। তো উনি ওনাকে বলে যে আরো সামনে যে, বলেন আর যাবো না, আমাদের যাওয়ার আর হুকুম নাই, বিকজ এরপরে যেটা হচ্ছে সেটা সেনাবাহিনী থেকে না করা, আর সামনে যাওয়া যাবে না, এরপরে বার্মিস এলাকা শুরু হবে। তো ওরা খুব রিকোয়েস্ট করে, নৌকালাকে এক পর্যায়ে পয়সা বাড়াই দিতে চায়। তো নৌকালা মোটামুটি রাজি হয়, বলে চলেন। তো কিছুতে যাওয়ার পরে একটা জায়গা দিয়ে দেখে একটা পাহাড়ের মতো জায়গা, পাশে একটু মানে একটা ওটা খাড়ির মতো বলে, যেখানে নাকি আপনার নৌকা বা কোনো কিছু যেখানে আপনার থামা যায় আর কি, কাইন্ড অফ লাইক এ ঝর্ণা টাইপের কিছুটা আছে। তো ওই জায়গায় খাড়ি দেখে ওখান থেকে ধোঁয়া উঠছে আর কি, গাছের ফাঁক দিয়ে ধোঁয়া উঠছে এবং ধোঁয়াটার কালারটা অনেকটা নীলচে টাইপের কালার। তো এটা দেখে ওদের চিন্তা হয় যে ধোঁয়া এখান থেকে কিভাবে উঠছে কি। তো বলে কি আমরা ওখানে থামবো। নৌকালা ওকে নিষেধ করে, যেখানে নেবেন না, কারণ এখানে মোটামুটি এখন ওয়াইল্ড এলাকায় শুরু হয়েছে,
এখানে আপনার সমস্যা হয়, মানুষ আছে, প্রবলেম হয় অনেক রকম, তো আপনি নেবেন না। ওরা অনেক জোরাজোরি করে দুইজনই, মানে খুব এনার্জেটিক এবং ইয়াং, ওরা তখন ওখানে নামে নৌকাটাকে নিয়ে, ওই সাইড করায় তাকে নিয়ে। তো নামার পর ওরা নেমে দেখে যে পাশে একটা ছোট ঝর্ণার মতো পানি পড়ছে আর কি, ঝর্ণা বা একটা পানির স্রোতের মতো আর কি, ফ্লোর মতো পানি আসছে একটা জায়গা দিয়ে, এটা এসে আবার লেকে পড়তেছে। এরকম দেখে ওরা হেঁটে হেঁটে যায় ওই খাড়ির পাশে, ঝোপের যেখানে ধোঁয়া উঠতেছে ওখানে ওদের আগ্রহ হয়। ওরা হেঁটে হেঁটে কাছে যেয়ে দেখে যে একটা লোক বসা এখানে। লোকটা আপনার চুল দাড়িতে জট বাঁধা, এবং সেও আপনার ওখানকার হয়তো আপনার ট্রাইব আর কি, লোকাল ট্রাইব। তো কিন্তু মানে দেখে মনে হচ্ছে অনেকটা আপনার গুণিন টাইপের আর কি লোক, জট, এবং সে বসে আছে আপনার একটা আসনের মতো, তার সামনে আপনার একটা আগুনের কুণ্ডুলি, এবং সেখান থেকে ধোঁয়াটা উঠতেছে। এবং ওরা দুজন অনেকক্ষণ দেখে থাকে, ওদের মধ্যে একটা অশুভ অনুভূতি হয় জায়গায় দেখে, যে জিনিসটা আসলে কি, দুজনের মধ্যে একজনের মধ্যে একটা অশুভ অনুভূতি, আরেকজন আর কি বেশ সাহসী ছিল, সে এই ধরনের জিনিস খুব একটা ভয় পাই না। তো সে ওকে বলে যে চল যে দেখি, কথা বলি। এই বন্ধুটা না করে যে যাস না, সমস্যা হতে পারে সে, বাট শোনে না। ওরা দুজনই হেঁটে হেঁটে আস্তে আস্তে যায়, এবং যে কাছাকাছি যাওয়ার পরে ওই যে বন্ধুটা মানে কথা বলতে চায় দুষ্টু, মানে সে কাছে যে ওই লোকটাকে ডাক দিয়ে ফেলে, হ্যাঁ বলে এই যে ভাই, এরকম করে ডাক দেয়। তো দুবার ডাক দেওয়ার পর লোকটা চোখ মেলেই লোকটা হাতের মধ্যে একটা কি জানি ছিল, সেটা ওর গায়ে ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার পর দেখে যে একটা গুড়ার মতো, সেখানে আপনার গাছের ওই যে পাতা প্লাস ওই যে পাখির পালক টাইপের কিছু গুড়ি আর কি, সেটা ওই বন্ধুর একজনের গায়ে লাগে। লাগার পর সে ঝাড়া দেয়, সে জিজ্ঞেস করে যে আপনি কি মানলেন, কি ব্যাপারে। সে তো লোকটা কোনো উত্তরই দেয় না, অনেকক্ষণ তাকায় থাকে তার দিকে। তো এই ওই লোকটার যে চাহনি ছিল, সেই চাহনিতে প্রথম ফ্রেন্ডটা আসলে খুব ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ সে মানে এই ধরনের গুণীন বা যে কোনো জিনিস সে বেশি একটু মানে অতিপ্রাকৃত জিনিসে তার ভয় বেশি। তো সে ওকে বলে চল চলে যাই, সেই ওনাকে বলে সরি। লোকটা মানে সরি বোঝার মতো কোনো ক্ষমতা তার মধ্যে মনে হয় নাই, বা সে কথা শুনছে কিনা বা অনুধাবন করছে কিনা এরকম না, সে জাস্ট অবলোক চোখে তাকাচ্ছিল। এবং ওরা তখন করে কি আস্তে করে ঘুরে এসে নৌকায় উঠে আবার মানে লোকটাকে বলে যাও। তো ওই যে মাঝি ছিল সে বলে কি করছেন এখানে, বলে যে এখানে ওরকম দেখছি। মাঝি খুব ভয় পেয়ে যায় ওই গুণের কথা শুনে, বলে আপনারা যে ওনার ধ্যান ভাঙাইছেন এটা তো ভালো করেননি। হ্যাঁ, উনি এখানকার একজন লোক, বা এখানে উনি সাধনা করে, এখানে যাই করে, ওনাকে মানে কেউ ডিস্টার্ব করে না কখনো। বিভিন্ন পাহাড় টাহাড়ে দেখা যায়, বাট এরকম আপনারা কেন করছেন, খুব বাজে কাজ করছেন আপনারা, খুব ভয় পায়। তো আশ্চর্য ব্যাপার যেটা হয়, ওরা যখন রওনা দেয়, ওদের মানে অ্যাসেসমেন্টে টাইমটা হওয়ার কথা বিকাল বা সামথিং, হঠাৎ করে দেখে যে আপনার সন্ধ্যা টাইপের হয়ে গেছে, মানে আলো কমে গেছে। এবং ওরা ওই নৌকা নিয়ে, ওই আপনার এক্সপিরিয়েন্স মাঝি যে নাকি ওই এলাকায় সবসময় নৌকা চালায়, সে আপনার পথ হারা গেল। এবং এর মধ্যে আপনার অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডার্ক, মানে ডাস্ক, একটা পুরো ডাস্ক সিচুয়েশন। ওখানে কোনো কিছুই মানে বোঝা যাচ্ছে না, পাহাড়গুলো আলো কমে গেছে পানির মধ্যে। লোকটা তখন খুবই ভয় পায়। মাঝি তাদেরকে মানে যা ইচ্ছা তাই বকাবকি শুরু করে, যে আমার জীবনে এরকম হয় না, আমি এত বছর এখানে থাকি, আমি লোকাল মানুষ, আমি পাহাড় চিনতেছি না, আপনি কি বলেন এসে, না আপনাদের জন্য হচ্ছে। এরা দুজনে বেশ ভয় পায়। ভয় পাওয়ার পর একটা ফ্রেন্ড বেশি ভয় পায়, আরেকজন বলে আর কি হবে, আপনি চলেন দেখি। তো এর মধ্যে ওরা গোলক ধাঁধার মধ্যে একটা সিচুয়েশনে পড়ে যায়, কারণ যাচ্ছে বিভিন্ন দিকে, অন্ধকারও ঘনে আসতেছে, আর ওই মাঝিও একটা অ্যাসেসমেন্ট করে সেখান থেকে আসছে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সে পথটা চিনতেছে না। তো একসময় যে একটা পাহাড়ের কাছে থামে, যে দাঁড়ায়, দেখে যে আপনার পুরো পাশটা আপনার ওই যে পাথরের দেয়ালটাই পুরোটা পাথরের উঠে গেছে, আর তার পাশে একটা ঘাটলার মতো যেখানে হেঁটে ওঠা যাবে আর কি, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা জায়গা আছে। তো দেখে মাঝি বলে এখন অন্ধকার হয়ে গেছে, আমার কাছে একটা কুপি আছে, আর বেশি কিছু নাই। তো এই অন্ধকারে আর আশেপাশে তখন কোনো নৌকা টুকে কিছুই নেই, আমি আপনাদের নিয়ে যাব না, এখানে দাঁড়ায় যাই, সেটাই বেটার হয়। তখন তারা কি করে, ওই পাহাড়ের পাশে নৌকা রেখে হেঁটে ওঠে। এবং মাঝিটা খুবই মানে বিরক্ত হয়ে তাদেরকে বলে যে আপনি পাহাড়ে উঠেন, আমি ওখানে উঠবো না, আমি কাছেই থাকবো, আমার কাজ এখানে। আমি যদি কোনো মানে অন্য নৌকা পাই বা কাউকে পাই, ট্রলার পাই, কাউকে পাই, তারে বলবো সাথে করে নিয়ে যেতে, আমি আপনাদের সাথে উঠবো না, আপনারা উঠেন। এরা দুজন আবার ওখানে দাঁড়ায় থাকতে চায় না। ওরা যেটা করে, ওরা ওই যে সিঁড়ি বেয়ে উপরে উঠে। তো উপরে ওঠার পরে উঠতে উঠতে পাহাড়ের একটা পর্যায়ে উঠে, সেখানে দেখে গাছগাছালা, পাশে আপনার ওই বেশ জংলা টাইপের একটা জায়গা। একদম উপরে যখন ওঠার পর দেখে যে বেশ দূরে দেখা যাচ্ছে, তখন অন্ধকার প্রায় হয়ে গেছে, মানে একদমই প্রায় অন্ধকার, দূরে একটা অবয়ব দেখা যাচ্ছে, ছোনের ঘর টাইপের কিছু একটা। তো ওইটার দিকে ওরা হেঁটে হেঁটে যায় দুজন। যাওয়ার পরে যখন বাসাটার কাছাকাছি আসে ঘরটা, তখন দেখে উঠানের মধ্যে একটা মানে
মানে মানুষ, মানে এটা মহিলাকে পুরুষ বোঝা যাচ্ছে না, উবু হয়ে মানে মানে বেশ আপনার ভিতর থেকে একটা গুনগুন টাইপের করে নাকি সুরে কান্না বা হাহাকার টাইপের কিছু করতেছে আর কি, বা অথবা তার একটা কোন একটা সুর সে করতেছে। ইট ওয়াজ ভেরি স্কেরি, মানে সুরটাই খুব ভয়ের। তো এটা দেখে ওরা দুইজন চিন্তা করে, মানে একটু মানে গা ছমছম করে দুজনেরই যে ব্যাপারটা কি। তো কাছে যায়, কাছে যে ওই সে বলে যে ডাক দেয়, মানে তাকে ডাক দিতেছে, এই যে বলে ডাক দিতেছে। তো সে এরকম তাকায় তাদের দিকে, তাকানোর পরে বলতেছে যে আমরা এখানে পথ হারায় ফেলছি, আমরা কি এখানে, এটা কি আপনার বাসা, এখানে কি আমরা থাকতে পারবো? সেই মানে মহিলাই, সেটা মহিলা ছিল, বয়স্ক টাইপের একজন উপজাতি মহিলা। তো সে কোনো উত্তর দেয় না তাদেরকে, সে উঠে যায়, উঠে হেঁটে ওই ঘরের দিকে চলে যায়। তো ওরা বলে যে এটা তো একটা মানে কি আজব ব্যাপার, হয়তো আমরা কথা বুঝতে পারতেছি না বা আমাদের সাথে কমিউনিকেট করতে পারে না, বাট এখানে যারা থাকে ট্রাইব আছে তারা কিন্তু বাংলা বোঝে। তারপরে তারা করে কি আস্তে আস্তে একটু ভয় লাগা শুরু করে, কারণ ওই যে ঘরের ভেতরে কোনো আলো নাই, কিচ্ছু নাই, মানে অন্ধকার টাইপের। তো ওরা যায়, আস্তে আস্তে হেঁটে যায় যে ঘরের যে আপনার যে একটা করা থাকে ডো যেটা থাকে মাটির, সেখানে বসে। তো বসে থাকে, তো এই সময় ওরা দেখে যে ওই বাসার পেছন থেকে 2-3 জন এরকম উপজাতি লোক আসে, হেঁটে হেঁটে যায়, হেঁটে যে নিচে নেমে যায়, কাউকে ডাক দেয় কেউই শোনে না। এবং পরবর্তীতে যেটা দেখে যে একটা ছোট বাচ্চার মতো আসে ওদের কাছে হেঁটে, ওখানে সে এসে আবার তাদের সাথে বাংলায় কথা বলে যে এখানে কি চান, কি ব্যাপার। তো বলে যে আমরা এরকম পথ হারায় ফেলছি, এখানে আসছি। বলছে এখানে আসছেন, এখানে এসে তো আসলে কোনো আপনার আমাদের এখানে থাকার জায়গায় যে এই বাসায় আমরা থাকি, এখানে আপনার থাকতেই থাকবো। তো বলতেছে তোমাদের আলো নাই না? বলছে না, আমাদের আলো লাগে না, এখানে আমরা এমনি আছি, বসে থাকলে বসে থাকেন। তোরা এখানে বসে থাকে, বসে থাকার পরে অনেকক্ষণ থাকার পর ঝিমুনি হয়। তো ঝিমুনি থাকার মধ্যে একজন ফ্রেন্ড ওদের মধ্যে দেখে যে ঝিমুনি অবস্থায় দেখতেছে যে ওদেরই স্কুল লাইফের এক ফ্রেন্ড সেই জায়গাতে হাঁটতেছে। এইটা ওদের কাছে খুব স্ট্রেঞ্জ লাগে যে ওদের ওই ফ্রেন্ড, স্কুল লাইফের ফ্রেন্ড, তারা যখন নাকি 8-9-এ পড়তো তখন এই ছেলে এখানে কিভাবে আসবে, এ তো এখানে আসার কথা না। তো ওদের মধ্যে একজন আবার ডাক দেয় ওকে, ডাক দেওয়ার পর ওদের দিক তাকে হাসে কিন্তু কোনো কথা বলে না। এবং ফাইনালি ওরা দুজন বন্ধু যেটা করে, ওই বন্ধুর সাথে সাথে হেঁটে যায়, এবং ও যতই যায় ও বন্ধুটার ডিস্টেন্স তত বাড়ে, তাদের থেকে কাছাকাছি আসে না। তো এক পর্যায়ে যে দেখে যে ওই পাহাড়ের থেকে আরেকটা ঢাল আছে নিচে, ও নিচে নেমে গেছে, ওর বন্ধু হেঁটে ওখানে নেমে গেছে। নামার পরে একটা জায়গা, সেখানে পানি, ওই যে যেসব লোকদের দেখছে হেঁটে হেঁটে গেছে, এবং বাচ্চাটা সহ সবাই পানির মধ্যে, পানির পাশে দাঁড়ানো, এবং দেখতেছে একটু পর পর একজন একজন করে পানিতে নামতেছে, ডুব দিয়ে, মানে আর দেখা যাচ্ছে না তাকে। এবং ওদের চোখের সামনে ওই বন্ধুটাও আপনার ওরকম পানিতে নেমে ডুব দিয়ে মানে তাকে একদম ভ্যানিশ হয়ে যায়, ওখানে আর থাকে না। তো এটা দেখে ওর প্রচন্ড রকম ভয় পায়, প্রচন্ড রকম ভয় পেয়ে আবার ফিরে ওই ঘরের দিকেই আসে। তো ঘরের দিকে এসে যখন বসে, বসার পরে তখন মানে ওদের কাছে ফিলিংসটা হতে থাকে যে আমরা কোথায় আসলাম, কি ভয়ঙ্কর কিছু হলো। এবং এক পর্যায়ে ওরা দুজন যতটুকু পারে দোয়া দুরুদ পড়তে থাকে, দোয়া দুরুদ পড়ে তাদের মনের মানে একটু শান্তি, যাতে ভয়টা কাটাতে পারে, এরকম একটা কিছু চিন্তা করতে থাকে। তো এই পর্যায়ে একদিন ভোরের দিকে ওরা দেখে যে ওই উঠানের মধ্যে ওই যেই লোকটাকে ওই যে প্রথম দেখছিল ওরা আপনার ইসের মধ্যে, ওই যে খাড়ির ভেতরে, সেই লোকটা ওই জায়গায় বসে আছে। তো তখন ওদের মধ্যে ওই যে বন্ধুটা মানে ভয় বেশি পায়, সে আস্তে আস্তে হেঁটে যায়, যে তাকে বলে যে বাবা করে সম্বোধন করে, যে বাবা দেখেন অ্যাকচুয়ালি আমরা এখানে আসছিলাম, আমরা চাই নাই আপনাকে ডিস্টার্ব করতে, যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে আপনি মাফ করে দেন আমাদেরকে এসে। তো সে তাদের দিকে আবার ওইভাবে তাকায়, তার দিকে ফ্রেন্ডের দিকে তাকায় হাত দিয়ে এরকম ইশারা করে যে চলে যাও। তো ওরা চলে যাবে কি দূরে, যে ওখানে বসে থাকে ওই বন্ধুর সাথে। এক পর্যায়ে দেখে ভোর হয়ে আসছে, তারপর নেমে আসে, নেমে এসে যখন নাকি ওরা চলে যাচ্ছে, তাকায় দেখে যে বাড়িটার মধ্যে ওরা বসেছিল ওইটা অ্যাকচুয়ালি বাড়িটারি কিছুই না, ওইটা একটা রুইন, মানে একটা বাসার ধ্বংস টাইপের আর কি, 4-5টা মানে বাঁশের কুটির মতো আছে, কিছুই নেই ওখানে। এবং ওখানে ওই বুড়াও নাই, কেউই নাই। তখন দিনের আলো একটু ফুটতেছে, ওদের সাহস হয় যে আসলে কি ঘটনাটা কি। পুরা টিলাটাকেই ওরা ঘুরে ঘুরে দেখে আশেপাশে, কিন্তু ওখানে আসলে কাউকেই পায় না ওরা। এমনকি ওই পানি যেখানে নাকি মানুষ নামছে, পানিতে হাওয়া হয়ে গেছে, সেখানেও আপনার ফুটপ্রিন্ট নেই কোনো। তারপর নেমে আসার পর ওই মাঝিকে পায়, মাঝিকে বলে যে আমরা এগুলো দেখছি। এসে মাঝি তাদেরকে মানে বকাবকি করে, গালি তো দিতে পারে না, বকাবকি করে যে আপনারা যে অনেক উল্টাপাল্টা কাজ করছেন, এই সেই চলেন তাড়াতাড়ি চলেন। তারপর যখন নৌকা নিয়ে রওনা দেয়, একটু পরে দেখে যে একদম সহজ পথ, মোটামুটি মাঝি চিনে ফেলছে জায়গাটা, চলে যায়। তো যাওয়ার পরে ওরা যায় যে ওদের যে ঘাটে ওখানে নামে, ওখানে নেমে যে ওখানে একটা আপনার উপজাতির দোকান ছিল, চা বিক্রি করে, সেখানে যে একজনের সাথে ওরা কথা বলে, দোকানদারের সাথে, যে এরকম হয়েছে রাত্রেবেলা এসে। তো বলে আপনারা ওখানে কি গেছেন, ওইখানে তো মানুষ কত মেরে কেটে ফেলায় রাখে, জায়গায় আপনারা যে পাহাড়ে গেছেন কেটে মেটে ফেলে রাখে,
ওখানে দাঙ্গা হয়, মারামারি হয়, ওখানে মানুষ কেটে ফেলে রাখে। ওই জায়গায় যে আপনারা উঠছিলেন, আর যার সাথে আপনারা প্রথম যে করছেন দেখা হয়েছে, এই লোকটা এই পাহাড়েরই একজন, আপনার কি বলবো আর কি, যে একটা ফকির টাইপের আর কি, ওদের মানে উপজাতিদের ফকির টাইপের। সে মানে বিভিন্ন রকম মানে এই ধরনের সাধনা করে, বা আপনার এই বডি বল মানে মেডিটেশনে থাকে, তার কাজই এগুলো করা। তাকে কেউ ঘাটায় না, কেউ আসলে তাকে কিছু দিয়ে দেয় বা সামথিং, কেউ ঘাটায় না। তো আপনার অনেক বড় বাচ্চা বেঁচে গেছে। তো ওই বন্ধুটা পরে দেশে ঢাকায় যখন চলে আসে, আসার পরে বাবা আমাকে বলে ওর বাবা হুজুর টুজুর দিয়ে কি করে, ওর অনেক বাজে নাইটমেয়ার হতো, অনেক আজে বাজে জিনিস দেখতো, ওই বুড়ো লোকটাকে দেখতো, পাহাড়ের স্মৃতি পেত। এটা তার নাইটমেয়ারের ফলে, মানে ওখানে বাজে স্মৃতির ফলে হতে পারে, অথবা হয়তো কোনো কিছু হি ওয়াজ লাইক পজেসড উইথ অর সামথিং, বাট আস্তে আস্তে ওইটা কেটে যায় তার। অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি যে বাবু ভাইয়ের কাছে আরো নিশ্চয়ই ঘটনা আছে। আচ্ছা, আমরা সেই ঘটনায় আরো পরে ফিরে আসবো। ঘটনায় চলে যায় আমাদের প্রথম অতিথির কাছে আমরা যাচ্ছি, এবং আমি প্রথমে জানতে চাইবো আপনার নাম। প্লিজ আপনার নামটা একটু বলবেন। বুথ এফএম এর শ্রোতারা, আমার নাম এস.এম. রাজীব, আমি ধানমন্ডি থেকে আসছি। ওকে, আপনার যে ঘটনাটা ঘটেছে সে ঘটনাটা কোথায় ঘটেছে? ঢাকাতে না ঢাকার বাইরে কোথাও? না, এটা ঘটেছে আমার দেশের বাড়িতে। আমার বাড়ি কুষ্টিয়াতে, কুষ্টিয়ারই একটা গ্রামে। সেটা আমার ফুপুর বাড়ি আর কি। কুষ্টিয়ার গ্রামটার নাম বলা যাবে কি? হ্যাঁ, বলা যায়, এটা কমলাপুর। আচ্ছা, ওকে। জি জি, আপনি ঘটনা শুরু করেন প্লিজ। আচ্ছা, ঘটনাটা বেশ আগের। এটা সম্ভবত 1994-95 সালের দিকের ঘটনা। সেই সময় আমি ক্লাস 5-6-এ পড়ি, এবং ছুটি পেলে আমি আমার ফুপুর বাড়িতে আর কি বেড়াতে যাইতাম। তো 7-8 দিন থাকা পড়তো আর কি ওখানে। তো সেই সময়কারই ঘটনা। তো টিনের উপরে কেউ যদি হাঁটে, এইরকম একটা শব্দ, যে কেউ যেন টিনের উপরে হাঁটতেছে, মুড়মুড় করে শব্দ হচ্ছে। তো আমরা হঠাৎ যখন খেয়াল হয়েছে, আমার ফুফু বলে উঠলো, কে রে, টিনের চালে কে? চুপ, চারিদিকে চুপ, কোনো কথা নাই। আমরা কিছুক্ষণ পর আবার নর্মাল হয়ে গেলাম। যথারীতি পিঠা ভাজা চলতেছে। 5 মিনিট হয়তো, তারপরে আবার ওই আওয়াজটা, মনে হচ্ছে যে কেউ একজন টিনের উপর দিয়ে হাঁটতেছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে আমরা বের হয়ে আসছি। আমার ফুফু আমাদেরকে নিয়ে বের হয়ে আসছে অন্ধকারের মধ্যে। ফুফুর হাতে একটা কুপি জ্বালানো। কুপির আলোতে মানে তেমন কিছু বোঝা গেল না, টিনের উপর কিছুই নাই। এবং রান্নাঘরের পেছনে ছিল 2টা তেঁতুল গাছ, পাশে বাঁশঝাড়, বাঁশঝাড়ের পেছন দিয়ে একটু ঝোড় জঙ্গল, তার পেছনে নদী। তো আমরা কিছুই খেয়াল করলাম না, জাস্ট তেঁতুল গাছটা একটু হাওয়ায় নড়তেছে, অন্ধকার, প্রচন্ড অন্ধকারে, কিছুই বোঝা গেল না। তো আমরা জিনিসটা স্বাভাবিক মনে করেই, ততক্ষণেও আমাদের ভিতরে কোনো মানে সেরকম প্রশ্ন জাগেনি যে ব্যাপারটা কি হচ্ছে। তারপরে আমরা গিয়ে আবার যথারীতি পিঠা বাজার পাশে বসছি।
এবং বেশ কিছুক্ষণ হয়ে গেছে, 7-8টা পিঠা ভাজছে, পিঠা গরম আমরা খাবো। এই সময় এই শব্দটা আবার শুরু হলো এবং এবার প্রচন্ড জোরে, মনে হচ্ছে যে সত্যি সত্যি একজন মানুষ চালের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তো এইবার আমি জানি না, আমার ফুপু মনে হয় বুঝতে পারছিলেন কোনো একটা প্যারানরমাল ঘটনা বা কোনো অস্বাভাবিক ঘটনা বুঝতে পারছিলেন। তো বুঝে উনি আমাদেরকে বললো যে চল, তোদের আজকে আর পিঠা খাওয়া লাগবে না, চল ঘরে যাই। তো ঘরে যাওয়ার জন্য ওইভাবে রেখে জাস্ট আমাদেরকে নিয়ে বের হয়েছে রান্নাঘর থেকে। বের হয়েই যেটা দেখলাম, মানে যেটা দেখার জন্য আসলে রাসেল ভাই আমরা প্রস্তুত ছিলাম না। পেছনে যেই ঘুরছি দেখি টিনের চালের উপরে মানে একটা ছোট বাচ্চা হবে, ছোট বাচ্চা টাইপের, শরীরটা বোঝা যাচ্ছে না অন্ধকারে, তবে মুখটা যে ছোট বুঝলাম ছোট বাচ্চা টাইপের, কিন্তু মুখটা এত ভয়ঙ্কর, রক্ত মাখা মুখ টাইপের, মনে হচ্ছে যে মানে লাল টর্চ দিয়ে কেউ যদি তার মুখে মানে আলোটা মারে কি কতটা ভয়ঙ্কর, এবং আমাদের দিকে জলজল করে তাকায় আছে। এবং আমিও দেখছি, সাথে আমার 2 কাজিন এবং আমার ফুফু, আমরা 4 জনই দেখছি বিষয়টা, এবং এতটা ভয় পাইছি যে ওখানে মানে জাস্ট থান্ডার্ড হয়ে গেছে আমরা। এবং আমার যে ছোট বোনটা ছিল ওর সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে, জিনিসটা থেকে চিৎকার দিয়ে পড়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে। এবং আমি মানে সময়টা ছিল 4-5 সেকেন্ড এরকম, জাস্ট ওইটাকে দেখলাম যে হাওয়ায়, মানে ওখান থেকে তেঁতুল গাছ হয়ে ওইটা বাঁশঝাড়ের দিকে হাওয়ায় মিলে গেল, মানে 4-5 সেকেন্ডের ঘটনা। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু হলো। অন্যান্য ঘর থেকে আমার অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল তারা সব বের হয়েছে, বের হয়ে তারপরে আমাদেরকে ঘরে নিয়ে গেল। আমরা বোনটাকে ঘরে নিয়ে গেলাম, মাথায় পানি টানি দিয়ে একটু সেবা শুশ্রূষা। কিন্তু অবাক ব্যাপার হলো যে বাড়ির অন্যান্য লোকজন জিনিসটা শুনলো, খুব বেশি রিয়াক্ট করলো না। এটাতে আমার একটু অবাক লাগছে, মানে ব্যাপারটা মনে হচ্ছে যে জিনিসটা স্বাভাবিক, আমার কাছে মোটেও জিনিসটা স্বাভাবিক মনে হয় না। এবং আমার ফুফা একটু বাড়িতে রাত করে পরে ফিরলো আমার ফুফা 10টার দিকে। ঘটনা ওই রকমই, সারা রাত আমরা ওইভাবে একটু ভয় আতঙ্কের মধ্যে কাটাইলাম। এবং আমার ওই বোনের জ্ঞানও ফিরছে, জ্ঞান ফেরার পরে জ্বর আসছে। সকালবেলা যখন আমরা সকালের দিকে, তখন ওই পাশের মসজিদ থেকে একজন হুজুর আসলেন এবং হুজুর এসে সবকিছু শুনে তারপরে কিছু দোয়া দুরূদ পড়লো এবং আমার ওই বোনকেও কিছু তাবিজ টাবিজ দিল। এবং সবচেয়ে মজার ঘটনা হলো যে আমরা সকালবেলা যেটা দেখলাম, এটা আমার কাছে আরো অবাক লাগছে, যে যেই পিঠাগুলা ভাজা ছিল 5-7টা পিঠা, প্রত্যেকটা পিঠাই খাওয়া। এবং এটা দেখে মনে হচ্ছে না যে ইঁদুর বিড়ালে খেয়েছে, আমার মনে হচ্ছে যে কোনো ছোট বাচ্চা এক কামড় করে সব কয়টা পিঠা খেয়ে রাখছে। এবং আমার জানা মতে যে আমরা রাত্রিবেলা ওই রান্নাঘরে আর কেউ ঢোকে নাই। পিঠা নিশ্চয়ই ঢাকা ছিল বা নিরাপদ কোনো জায়গাতেই ছিল। হ্যাঁ, ফুফু পিঠাগুলো তুলে একটা ভালো পাত্রেই রাখছে, এবং পিঠাগুলো ওইভাবে খাওয়ার কথা না, কোনো মানে ইঁদুর বিড়ালের খাওয়ার কথা না। এটা আমার কাছে সবই মানে খুবই অবাক ব্যাপার, যে তাহলে পিঠাটা খাইলো কে, এবং আমরা যেটা রাত্রে দেখলাম ওইটা কি, আমি আজও মানে এটার কোনো ব্যাখ্যা নাই আমার কাছে। যাই হোক, তবে আরেকটা অবাক ব্যাপার যেটা, যে বাড়ির সদস্যরা কিন্তু খুব বেশি রিয়াক্ট করলো না। আমি জানি না তারা কেন এত রিয়াক্ট করলো না, যে এরকম ঘটনা তাদের কাছে স্বাভাবিক লাগছে। তো যাই হোক, এরপরে রাসেল ভাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কিছু ঘটনা ঘটছে আমার ওই বোনের সাথে বা আমাদের সাথে। আমি মানে ওই হুজুর যে এসে দোয়া পড়ে গেল বা তাদের, কিন্তু আমার মনে হলো না যে খুব একটা এটা সমাধান হলো। আচ্ছা, কি হয়েছিল তারপরে ধরেন একদিনকে, মানে ওই সময় হয়তো ওইবার না হলো তারপরের বার আমার ওই বোনের সাথে আমি দুপুরবেলা, আমরা ছোট তখন, আমরা আখ খেতে গেছি। আখ খেতে যে আখ কাটবো, আখ কেটে মজা করে খাবো আর কি, মানে খেলাধুলার চলে। তো হঠাৎ করে দুপুরবেলা একদিন গিয়েছি আমার ওই বোনের সাথে, তো আখ ক্ষেতের ভেতরে ঢুকে পড়ছি। ঢুকে আখ কাটবো, হঠাৎ করে মনে হলো সামনে থেকে সাদা পোশাক পরা কেউ একজন, আমি দেখছি, আমি মানে ক্লিয়ার দেখতে পারিনি রাসেল ভাই। তো আমার ওই বোন একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে পেছনে ঘুরে দৌড়, আমিও দৌড়াইছি যে ধরা পড়ে যাবো হয়তো, এরকম একটা ভয় দৌড়াইছি। পরে একদম বাড়ি সোজা দৌড়াইছি। পরে আমি বাড়িতে চলে আসছি, আমি কোনো দিকে তাকাইনি, দৌড়ায় বাড়িতে চলে আসছি আমার ফুফুর কাছে। এসে দেখি আমার বোনটা আসে নাই। আমি স্বাভাবিক মনে করছি যে আশেপাশে আছে। সময় যায়, যখন বিকাল সন্ধ্যা হয়ে গেল তখন দেখলাম যে আসে নাই। তখন একটু চিন্তিত আমরা, ওকে খোঁজাখুঁজি চলতেছে। হঠাৎ একটা সময় একজন খবর দিল যে ওকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? জাস্ট ওই আখ ক্ষেতের থেকে আমার ফুফুর বাড়িটা যেদিক, জাস্ট তার বিপরীত দিকে, মানে ওই ক্ষেতের পেছন দিকে একটা গোরস্থান, সেই গোরস্থানের ভেতরে ঠিক না, কাছাকাছি
মানে গোরস্থানের সাথে লাগাওয়া, ওখানে সে সেন্সলেস হয়ে পড়ে আছে এবং তাকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, তার কাছে এসে যখন জ্ঞান ফিরলো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে। সে যেটা বর্ণনা দিল যে সে ভয়ঙ্কর একজন সাদা পোশাকের একজন আলখেল্লা পড়া একটা মানে মস্ত বড় লোক দেখছে এবং সে বলতেছে যে সে তার পিছন পিছন ভেসে ভেসে আসতেছিল, এরকম একটা ধাওয়া দিছে তাকে, যে তার কারণে তার মানে ঠিক ছিল না যে বাড়িতে যাবে কিনা, এবং ও কিভাবে ওখানে পৌঁছে গেছে সেটা ও নিজেও বলতে পারতেছে না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি আজকে যে ঘটনাগুলি শেয়ার করবো এটা আমার ফ্যামিলিতে অনেক বছর ধরে ঘটে চলছে এবং ইটস এ ভেরি উইয়ার্ড স্টোরি, অ্যান্ড সিন্স ইটস উইয়ার্ড আই ডিসাইডেড টু শেয়ার দিস উইথ এভরিওয়ান। প্রথমে বলে দিচ্ছি যে এই ঘটনাটি যেহেতু ফ্যামিলির একটা ঘটনা, অনেক বছর ধরে চলে আসছে আর চলছে এখনো, তো আমার ফ্যামিলি থেকে পারমিশন নিতে হয় টু শেয়ার দিস। প্রথমে অনেক মানা করা হয় যে এই ঘটনাটি যখনই শেয়ার করা হয় কারোর সাথে তখনই সেই মানুষ বা ফ্যামিলিতে একটা বিপদ আসে বা তোমার উপর একটা বিপদ আসবে। তো আমি তখন আম্মুকে অনেক বুঝাই, তখন আম্মু অনেক বুঝানোর পরে সে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু কিছু রিচুয়ালস আছে, দোয়া করতে হয়, অনেক কিছু করতে হয়, ওগুলো করার পরে আমি যখন তোমাকে বলবো যে তুমি এটা ঘটনাটি পাঠাবা তখনই তুমি পাঠাবা, তখনই তুমি এই ঘটনাটা তোমার মুখ দিয়ে বের করবে। এর আগে যদি তুমি করো তোমার প্রবলেমস হবে। যেটা হয়, I'm a teenager and I'm pretty spoiled and I never believed in this and করিও না, মানে একটু করি, বেশি না। What happened was আমি আগে ঘটনাটি 2 সপ্তাহ আগে রেকর্ড করে আমি ওটা কেন জানি পাঠাইনি, ড্রাফটসে রেখে দিয়েছিলাম আমার মেলে। পরে যেটা হয়, আমি সাথে পরের দিন বাথরুমে যাই এবং বাথরুমে যাওয়ার পরে I was washing my face and আমি ফেসটা ওয়াশ করার পরে আমি চোখ খুলে মুখতে মুছে আমি আমার স্পেক্স পরে পিছনে তাকিয়ে দেখি যে আমার দাদা, আমার মানে বাবার দাদা, সে আউট অফ নোওয়্যার আমার দিকে তাকিয়ে আছে। and I've never seen him, I've just seen his picture, যেটা আমার বাসায় টাঙ্গানো আছে। তো আমার না বুকে ধরপড় করা শুরু করলো যে ইনি তো আমার জন্মের অনেক আগে মারা গেছে, সে আমার সামনে কি করছে। তখন সে আমাকে জোরে একটা গালে থাপ্পড় মেরে আমাকে বলে, আর করবি কখনো? করে আমি চোখ যতক্ষণে খুলবো, জোরে থাপ্পড়টা মারার পর আমি চোখ যতক্ষণে খুলবো, হি ওয়াজ গন ফ্রম দেয়ার। আর আমি অনেক ভয় পেয়ে যাই। এরপরে আমার জ্বর আসে 2 সপ্তাহ ধরে। আই ওয়াজ রিয়েলি সিক। আমি আমার মাকে আমি যখন এই ঘটনাটি বলি, আমার মা তখন আমাকে বলে, তুমি কি বাই এনি চান্স এই ঘটনাটি তুমি শেয়ার করেছো কারোর সাথে? আমি লাইক, আমি মুখ দিয়ে বের করেছো? তখন আমি বলছি জি মা, আমি এরকম এটা রেকর্ড করে ড্রাফটসে রেখে দিয়েছি। তখন ওর মা বলে যে তোমাকে আমি মানা করেছি, তুমি কেন এটা করো? তোমাকে বলেছি প্রবলেমস আছে বলেই তো বলছি যে এখন শেয়ার করো না জিনিসটা, আমি যখন বলবো করতে তখন করবা। এরপরে আমার মা যা দোয়াদুর উৎসব যেগুলো করার দরকার ওগুলো করেছে, করার পরে এখন আই ক্যান শেয়ার দিস স্টোরি উইথ ইউ। সো এটা খুব আমার মার অনুযায়ী ছিল যে যেটাই ছিল উনি আমার দাদার রূপে নিয়ে এসে আমাকে এরকম মারে, বিকজ আমি অমান্য করেছি। আমার ফ্যামিলিতে পরে একটা বিপদও আসে। যাই হোক, এগিয়ে যাই। সো আমি ডেট ধরে ঘটনা শুরু করি। 1920s এর দিকে আমার নানির আম্মু, তার নাম হচ্ছে জুলেখা বানু, she got married, her age was 13। তো জুলেখা বানুর আম্মু ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো, যেটার কারণে একটা পর্যায়ে প্র্যাকটিস করতে she died। তো she was brought up by her খালাস। তো বিয়ে হওয়ার পরে she moved somewhere, একটা জেলাতে, আমি নাম বলতে চাচ্ছি না। এরপরে যেটা হয়, সে ওখানে she got pregnant for her, I think 6th month চলছে প্রেগনেন্সি। সে রুমে যায়, একটা যে রাত্রেবেলায় একটা শব্দ শুনে, যেটা তার নাম ধরে ডাকে। 5 বার নামটা ডাকার পরে সে উঠে সে রুমের মধ্যে যায়, মানে রুম থেকে বের হয়ে অন্ধকার একটা করিডোরের ভিতরে যায় এবং he saw something shadowy তার সামনে দিয়ে পাস করে চলে যাচ্ছে। এরপরে she fainted, আর তার কিছু মনে নেই। এরপর থেকে আসল ঘটনাটি শুরু হয়। তার ঠিক 3 দিন পরে she had a miscarriage। মিসক্যারেজটা হওয়ার পরে
শি স্টার্টেড অ্যাক্টিং উইয়ার্ড। তার যে বাচ্চা মারা গিয়েছে তার কোনো দুঃখ নেই যে তার এরকম 6 মাসের বেবিটা মিসক্যারেজ হলো, সে কান্দেও নেই, সে খুব হেসেছে, শি ওয়াজ ওকে, শি ওয়াজ নর্মাল। তো সবাই একটু চমকে যায় যে এরকম কেন হচ্ছে। পরে প্রত্যেকদিন রাতে তার হাজবেন্ড টের পেত যে একটা পর্যায়ে শি ডাজন্ট স্লিপ বিসাইড হিম, সে চলে যায় কই জানি। এরকম করতে 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 একদিন হাজবেন্ডটা ডিসাইড করলো যে সে ফলো করবে তার ওয়াইফ জুলেখা বানুকে। ফলো করে সে দেখতে পারে যে সে একটা রুমের মধ্যে যায় যেখানে একটা পেন্টাগ্রাম আঁকা, অনেক কিছু আঁকা টাকা, শি ইজ প্র্যাকটিসিং ব্ল্যাক ম্যাজিক। তো তখনকার দিনে এগুলা অনেক মানুষ জানতো যে করা হয়, তো সে খুব ভয় পেয়ে যায়। আর সিন্স হি ওয়াজ হার হাজবেন্ড, সে আর তাকে হার্ট করেনি। সে বলছে যা দেখেছো জাস্ট ফরগেট ইট, যে আমি এরকম করছি কাউকে বলো না। হাজবেন্ড কিছু বলেনি বিকজ শি ইউজ টু লাভ জুলেখা বানু আ লট, অনেক ভালোবাসতো তাকে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে হাজবেন্ড বলে যে তুমি এটা করতে পারবে না, তোমার স্টপ করতে হবে। তাকে যখন আটকে দিত ব্ল্যাক ম্যাজিক করা, তাকে এটা প্র্যাকটিস যখন করতে না দেওয়া হতো, দেখা যেত যে সে অনেক সিক হয়ে পড়তো, নট অনলি মেন্টালি, ফিজিক্যালিও। তো শি হ্যাড নো অপশন, তার এটা করতেই হবে টু সার্ভাইভ প্রপারলি। তো একটা পর্যায়ে শি গট প্রেগনেন্ট অ্যাগেন, এবং এবার যেটা হয় তার বাচ্চাটা হয়। বাচ্চাটা হওয়ার পরে একদিন ঠিক 40 দিনের মাথায়, যেদিন 40 ডেজ হয় বাচ্চাটায়, সেদিন সে বাচ্চাটা নেই, কোথাও নেই, জুলেখা বানু নেই, বাচ্চাটা নেই। তো হাজবেন্ডটা অনেক ভয় পেয়ে যায় যে বাচ্চাটা কই গেল। তো তার মাথায় কেন জানে আসলে সে রুমটায় যে দেখে যে জুলেখা বানু তার নিজের বাচ্চাকে বলি দিয়ে দেয়। এরকম সে 3 থেকে 4 বার করে। তো 5th টাইম আমার নানি জন্মায়। তো এবার সে ডিসিশন নিল যে জানে যে জুলেখা বানু এরকম বাচ্চা বলি দিয়ে দেয়। তো সে তার বাচ্চাটা, সে কি করলো, বেবিটা হওয়ার সাথে সাথে পরদিনই তার কাজিনদের কাছে পাঠিয়ে দিল, তার ফ্যামিলির দিকে পাঠিয়ে দিল। ওখানে যে বেবিটা ছিল, ঠিক 40 দিনের মাথায় জুলেখা বানু ধরপড় করা শুরু করলো যে না, বাচ্চাটা কোথায়, আমার দরকার, আজকে দরকার, আমার খুব দরকার। তো সেদিন সে বলি দিতে পারেনি বাচ্চাটাকে, যেটা হয় পরে শি গোজ রিয়েলি সিক অ্যান্ড মেন্টালি সিক হয়ে পড়া শুরু করে। তারপর যেটা হয়, এই ঘটনা ঘটার পরে অনেক বছর হয়, প্রায় জুলেখা বানুর হাজবেন্ড আমার নানির বাবা তার সাথে দেখা করতে যেত, তার নানির সাথে, কিন্তু কখনো নানির এরকম বাচ্চার সাথে মানে মায়ের সাথে দেখা করতে যেত না। তো ওদের অনেক ভাই বোন হয়, একটাও তাদের মায়ের সাথে দেখা কখনো তাদেরকে দেখেনি। তাদেরকে হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া হতো তাদের বাবার সাইডের বাসায়, ওখানেই তারা থাকতো এবং তাদের টেক কেয়ার করা হতো, বড় হচ্ছিল। তো এরকম করতে করতে অনেক বছর যায়। আমার নানির বয়স তখন 12 হবে, 1 বছর পরে তার বিয়ে। তো সে ডিসিশন নিল যে সে আসে তার মায়ের সাথে কিছু টাইম স্পেন্ড করবে। তো আসার পরে সে তার মায়ের সাথে কথা বলে দেখে যে শি ইজ টোটালি মানে সিক, মেন্টালি সিক, অ্যান্ড সে এখনো প্র্যাকটিস করে, বাচ্চা বলি দেওয়ার ট্রাই করে ফ্যামিলির ভিতরে। তো সে ভয় পেয়ে যায় যে নিজের মা এরকম কেমনে হতে পারে। তখন সে বলে যে তোমার প্র্যাকটিস করতে হবে, আসো তোমাকে আমি শিখাই, তুমি আমার ফ্যামিলির প্রথম মেয়ে, আমি চাই তুমি শিখো। তো আমার নানি অবুঝ ছিল তখন, সে ভাবছে যে আমার মা আমাকে শিখাতে চাচ্ছে একটা জিনিস, আমি শিখি। তো বাবা এন্ড টাইমে যখন শিখাতে যাবে তার বাবাটা তাকে স্টপ করে, যে কারণে সে শিখা হয়নি। পরে যেটা হয় যে শি গেটস ম্যারিড এট দ্য প্রায় সাম টাইম অ্যারাউন্ড 1935 এর দিকে শি গেটস ম্যারিড। তো বিয়ে হওয়ার পরে যেটা হয়, 1 বছর পরে মাই নানি গেভ বার্থ টু দিস বেবি। অ্যান্ড বাচ্চাটা এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি, তো মানে আমার নানির বাবা ভাবে যে এত বছর যেহেতু বলি দেওয়া হয়নি, সমস্যা নেই, এবার হয়তো বাচ্চা তো হয়েছে, এখানে সে থাকতে পারবে। সেম কাহিনী, 40 দিনের মাথায় বাচ্চা নেই, জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দেয়। এভরি টাইম জুলেখা বানু বাচ্চাটা নিয়ে বলি দিয়ে দিচ্ছে। এরপরে আর বাচ্চা নিয়ে কিছু করা হয়নি। আমার নানি আমার বড় খালাকে জন্ম দেয়। 1955 আমার বড় খালা হয়, এবং এরপরে 1955 এর দিকে জুলেখা বানু ওয়াজ স্টিল অ্যালাইভ, এবং যেটা হয় সে গায়েব হয়ে যায়। একদিন রাত্রিবেলায় তাকে বেডরুমে ঢুকে দেখে নেই, সে গায়েব হয়ে যায়। তো বড় খালা বড় হয়, অনেক বড় হয়, তার বিয়ে হয়। ততদিনে সবাই এজিউম করে নেয় যে সে নানির আম্মু মারা গেছে। তো বড় খালার ফার্স্ট বেবিটা যখন হয়,
তখন ফ্যামিলিতে সবাই খুব খুশি, হ্যাঁ এরকম ফ্যামিলির প্রথম ছেলে হয়েছে, এখন সেকে টেক কেয়ার, সবাই খুব টেক কেয়ার করছে। এখন বাসা ভর্তি মানুষ, এটা আমার বড় খালার বাসায় শ্বশুর বাড়িতে। আমার নানি তখন ওখানে থাকছিল, তো ওরা সবাই ওখানে থাকার পরে ওরা এরকম বেবি টেবি আদর করছে। তো 40th ডের মাথায় যেটা হয়, বাচ্চাটা গায়েব, কোথাও নেই, কোথাও খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না। যে রাত্রিবেলায় হঠাৎ করে কি জানি বাচ্চাটা, মানে কেউ টেরও পায়নি যে আমার খালার পাশে থেকে বাচ্চাটা কে জানি নিয়ে গেছে। কেউ খুঁজে পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না। পরে দেখা যায় যে বাথরুমে ভিতর দিকে দরজা আটকানো, দরজা খুলে দেখে যে বাচ্চাটা বালতির ভিতরে পড়া, মানে মৃত বাচ্চা। আমার নানা খুব ভয় পেয়ে যায়, সেভাবে এটা কি হলো, এটা তো সম্ভব হওয়ার কোনো কথা না, কারণ বাথরুমের একটা দরজা, আর কি এরকম 40 দিনের বাচ্চাটাকে এরকম বালতির ভিতরে মেরে ফেলবে। তারপর যেটা হয়, আমার বড় খালার দ্বিতীয় বাচ্চাটা হয়। 40 দিনের ঠিক মাথায় বেবিটা গায়েব, নেই, কোথাও কেউ খুঁজে পাচ্ছে না। এবার তাকে পায় ময়লার বালতিতে, কে মানে কেউ খামচি মেরেছে, বুকে বাড়ি মেরেছে, এই জন্য তার পিছনে মানে বোঝা যাচ্ছে কি ওকে 5 আঙ্গুলের দাগ ছিল, এবং তাকে ময়লার বালতির ভেতরে পাওয়া হয়। এবার আমার মেজো খালার ঘটনা, তার যখন বেবি হয়, মানে তখন আমার নানি কেন জানি, যেহেতু সে জানতো এইসব জিনিস, তখন তার মাথায় কেন জানি খটকা লাগলো যে হোয়াট ইফ এই কারণে এটা হচ্ছে। তো 40 ডে মাথায় আবার আমার নানি এবার ঘুমায়নি, সে সারা রাত ডিসিশন নিল সে জাগনা থাকবে এবং দেখবে কি হয়। হোয়াট হ্যাপেন ওয়াজ, সে জাগনা, সে বসে আছে, সে ওয়েট করছে যে কখন কি হয়। সে দেখে, সে প্রিটেন্ড করছে সে ঘুমাচ্ছে, রাত 3টা বা 2টার মাঝখানে একটা শ্যাডো টাইপের কিছু একটা রুমের ভিতরে এন্টার করলো এবং বাচ্চার দিকে এগিয়ে আসলো। তখন আমার নানি সাথে সাথে দোয়া দরুদ পড়া শুরু করে উপরে উঠে বসে পড়লো। তখন দেখে যে শ্যাডোটা চলে গেল। এরপরে দেখে যে এই বিপদটা বাচ্চাটার উপরে খালি 40 দিনের মাথায় আসে, তারপরে আর এরকম কোনো প্রবলেম হয়নি। এরপরে যেটা হয়, ফ্যামিলির এভরি ইয়ার ফ্যামিলিতে যখনই বাচ্চা হয় 40 দিনের মাথায় বাচ্চাটাকে অনেক মানে দোয়া দুরুদ তাবিজ যা আছে সব পরে প্রোটেকশন দেওয়া হয়, বিকজ ওই 40টা ডেজ অনেক ক্রুশাল হয়, অনেক বেশি ক্রুশাল হয় বাচ্চাটার জন্য। তো এরপর খালা গেল, এবার হচ্ছে আমাদের জেনারেশনের কথা। আমার বড় খালার বিয়ে হয়, মেয়ে হওয়ার পরে তার যখন বেবি হয় লাস্ট ইয়ার, তার বেবি হওয়ার পরে যেটা হয় যে আমার নানি ছিল না তখন, সে একটু দেশের বাইরে ছিল। তো আমার খালারাদের ওরা সবাই না কমপ্লিটলি ব্যাপারটা এত বছর যখন ঘটেনি ভুলে যায় যে আচ্ছা ঠিক আছে 40 days whatever, আর এটা তো হয় না। তো হোয়াট হ্যাপেন ওয়াজ, তার বেবিটা এরকম আসলো, আসার পরে সে 30 এবার 40 দিনের মাথায় হয়নি, এবার 30 দিনের মাথায় বেবিটাকে সে তার কোলে আসে। সে তার আগে একটা ঘটনা আমি বলে দিচ্ছি। তো জুলেখা বানুর একটা ছবি আছে, যে ছবিটা আমাদের বাসায় টাঙ্গানো, মানে আমার নানির বাড়িতে একটা ফ্রেমের মধ্যে আছে। তো ওটা আমরা সবাই দেখেছি। আমার কাজিন একটা যেহেতু চোখের সামনে থাকে, আমরা কখনো ওরকম ভাবে দেখি, আমরা প্রত্যেকদিন প্রায় নানির বাড়ি যখনই যাই আমরা ছবিটা দেখি, কিন্তু আমরা কখনো ওরকম জানি যেটা নানির আম্মু বা কোনো কিছু থাকে না, যে সাবকনসিয়াস মাইন্ডে ছবিটা থাকে, বাট ইউ ডোন্ট নো এটা কি। এটা আমাদের সবার মাথার মধ্যে একটু ছিল। তো হোয়াট হ্যাপেন ওয়াজ, বেবিটা আমরা তখন কেউ ফ্যামিলি এই ঘটনাটা জানতাম না যে আমাদের ফ্যামিলিতে এরকম আছে। তো আমার কাজিনের যখন বেবিটা হয়, বেবিটা হওয়ার পরে 30 দিনের মাথায় সে বেবিটাকে নিয়ে আদর করে ঘুমাচ্ছে, মানে জাগনা, বেবিটাও জাগনা। তো রাত 2টোর সময় তার শুয়ে আছে, এমন সময় অন্ধকার রুমের মধ্যে সে টের পেল কেউ একজন এন্টার করেছে। তো সে ভয় পেয়ে গেছে, এটা কি হলো, এটা কি হলো। সে টের পেল যে ওই জিনিসটা আসলো, একটা শ্যাডোর মতন সামথিং আসলো রুমের মধ্যে, আসার পরে বেবিটার কাছে আসলো। তো সে ভয় পেয়ে গেছে, বিকজ এটা মানুষ না, মানুষ হলে অ্যাটলিস্ট হেঁটে আসতো, এটা ফ্লোট করে আসছে। সে তখন সাথে সাথে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে সে দোয়া দরুদ পড়া শুরু, যে মুভমেন্ট সে দোয়া দরুদ পড়া শুরু করছে, সেই জিনিসটা আরেকটু এগিয়ে এগিয়ে চলে পিছনে ব্যাক করছে। তো সে তার বেবি, তার হাজবেন্ডটা পাশে ছিল, সে খুব সাহসী আমার কাজিন, সে উঠে অন্ধকারে একটু লাইট আছে ওখানে দৌড় মারে, দেখছি জিনিসটা ভেসে ভেসে যাচ্ছে পুরা কালো। বাট তার মনে হলো যে সাইড ফেস থেকে একটা মহিলাকে দেখলো সে, আর এটা বেশ বয়স্ক একটা মহিলা, কিন্তু তার মনে হলো যে সে মহিলাটাকে চিনে।
কিন্তু মহিলা চিনবে এটা ব্যাপার না, মহিলাটা কেন এমনি ভেসে ভেসে চলে যাব। সে খুব ভয় পেয়ে যায় এবং when she comes back রুমের মধ্যে দেখে যে তার বেবিটার সাইডে একটা খামচি আছে। তারপর যেটা তার ভয় লাগে যে এটা কি হলো, বেবিটা একটা খামচি পেলো, এটা কেমনে হলো। আচ্ছা সে ভাবলো আচ্ছা ঠিক আছে বেবিটা মেবি আমার হাতে খামচি লাগলো, বাট তখন সে দৌড় পড়ে নানিকে বলবে। সে কাউকে এই কথাটা বলার আগে সে তার নানিকে বলতে চেয়েছে। সে জানে যে আমাদের নানি এরকম ড্রিম টিম দিয়ে করে বা এসব জিনিস জানে, তো তাকে আগে বলাটা ভালো হবে। তো সেই দিন রাতে সে ঘুমায়, দৌড় করে যখন ঘুমিয়ে যায় তখন সে স্বপ্নে দেখে যে সেই মহিলাটা যার সাইড ফেসটা সে দেখে, ওই মহিলাটা তার স্বপ্নে এসে বলছে যে তুই এই বাচ্চাকে আর কয়দিন বাঁচিয়ে রাখতে পারবি, আমি আসবো এবং আমি তোর বাচ্চাটা নিয়ে যাব, তুই দেখিস আমি নিয়ে যাব, আমার দরকার এই বাচ্চাটাকে, আমি নিয়ে যাব, আর যতবার তোরা বাচ্চা দিবি আমি নিয়ে যাব, এটা বলে। তো সে খুব ভয় পেয়ে যায়। ইট ওয়াজ লাইক আ ভেরি ব্যাড নাইটমেয়ার। সে উঠে সে আর ওয়েট করে না, সে আমার নানিকে দেশের বাড়ি কল দেয়, দুবাই কল দিয়ে আমার নানিকে বলে যে দেখেন নানি আমি এরকম ঘটনা দেখেছি, আপনি প্লিজ তাড়াতাড়ি আসেন। তোমার নানি তো এসে খুব চিল্লি আমার খালাদের উপরে যে তোমরা জানো এরকম প্রবলেম আছে, তোমরা কেন এরকম বাচ্চাটাকে রেখে রাখতেছো না, ফার্স্ট 40 দিন এরকম অনেক প্রবলেম হয়। তো আবার তাবিজ পরিয়ে দেওয়া হয় এবং 40 ডে পার হওয়ার পরে বাচ্চাটা একটু সিক হয়ে পড়ে বিকজ অফ দ্য খামচি। ঘুম থেকে উঠে দেখে স্বপ্নটা দেখার পরে যে বেবিটার গায়ে অনেক খামচি ছিল। তো বেবিটা এমনিও অনেক ছোট এবং তার এরকম অসুস্থ হয়ে পড়ে, একটু অনেক ক্রিটিক্যাল হয়ে পরে শি ওয়াজ ফাইন। বেবিটা পরে 40 ডে পার হওয়ার পরে শি ওয়াজ ফাইন। পরে আমার নানি তখনও আমার কাজিনকে পুরো ঘটনা বলেনি। তো বেবিটাকে নিয়ে ফার্স্ট 40 ডে পার হওয়ার পরে বাসায় নানির বাড়ি যাওয়া হয়। যখন নানির বাড়ি যায় যে সে ওখানে বসে আসার পরে সে হঠাৎ করে তার চোখ পড়লো ওই ছবিটার দিকে। তখন সে বলে যে নানি আমি যে স্বপ্নতে মহিলাটাকে দেখেছি এটা কিন্তু এই মহিলাটাই ছিল। তখন নানি তাকে খুলে সব ঘটনা বলে যে তার মা বলি দেয় এবং তার মা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে করতে যেটা হয় সে একদিন গায়েব হয়ে যায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং এখনো বিলিভ করা হয় আমাদের ফ্যামিলিতে যে কোনো যদি বেবি হয় তাকে 40 ডে পর্যন্ত অনেক অনেক কেয়ারফুলি রাখা হয়। এটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার কাজিনসদের ক্ষেত্রে হয়েছে এবং এই যে আমার কাজিনদের বেবিদের ক্ষেত্রেও হচ্ছে যে 40 ডেজ পর্যন্ত তাকে অনেক দোয়া দুরুদ এবং অনেক ভালোভাবে রাখা হয়। বিকজ ইনি ওনার এরকম নজর আছে এবং সে এরকম বাচ্চাগুলিকে সামহাও নিয়ে যায় এবং সে বাচ্চাগুলিকে বলি দিয়ে দেয়। তো এটা হচ্ছে আমার ঘটনা। আই হোপ ইউ গাইজ লাইক ইট। এবং আমাদের আজকের সর্বশেষ যে অতিথি তার কাছে আমরা চলে যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হ্যালো রাসেল ভাই, আমি রাকিব বলছি, এসেছি কাওলার ব্যাপারী বাড়ি থেকে। তো রাসেল ভাই আমি আমার ঘটনাটি চলে যাচ্ছি। তো ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের সাথে। তো ফ্রেন্ড তার নাম কি বলতে নিষেধ করেছিল। তো ফ্রেন্ডের বাসাটা অনেক পুরনো, অনেক আগে থেকে তাদের বাসাটা। তো ফ্রেন্ডের একটি অভ্যাস ছিল যে রাত জেগে মুভি দেখতো। তো রাত জেগে মুভি দেখতো, প্রায়ই দেখতো। তো প্রতিদিনের মতো একদিন মুভি দেখতেছিল। মুভি দেখতে দেখতে একটি পর্যায়ে সে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে যখন ঘুম ভাঙলো সে দেখতে পেলো যে কারেন্ট চলে গেছে। দেন সে চিন্তা করলো যে খাটে গিয়ে ঘুমানো উচিত, এখন অনেক মুভি দেখা হয়েছে। দেন সে যখন ব্যাক করবে তখন সে পিছনে কিছু আলো দেখতে পায়। তখন সে পিছিয়ে তাকালো, তাকিয়ে দেখতে পেলো যে কিছু একটা আলো জ্বলজ্বল করছে। তাদের ওই রুমটাতে, ড্রয়িং রুমে তাদের একটি বড় একটি ছবি ছিল, পিকচার ছিল। তো পিকচারে দেখতে পেলো যে ওইখানে একটি হিরোইনের পিকচার ছিল। ওই পিকচারটি আর নেই। পিকচারটিতে দেখতে পেলো যে কিছু একটা সাদা কিছু একটা ভালো করে দেখতে পেলো, যেটা সে দেখতে পেলো যে একটা মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে, তার চুলগুলো এবং তার যে কাপড়গুলো সেগুলো বাতাসে উড়ছে। তো সে ভালো করে চেক করে দেখলো যে না, ঘুম চোখে হয়তো বা ভুল দেখতে পারি আমি। তো চিন্তা করলো না, রুমে চলে যাই। দেন সে দরজা খুঁজে পাচ্ছিল না। একটি পর্যায়ে সে কি করলো, দেন আবার চোখটা ওইখানে চলে গেল, যেটি দেখলো যে হ্যাঁ সেখানে একই রকম ঘটনাটা ঘটতেছে, যে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, চুলগুলো তা উঠতেছে। তো সে এবার তো অনেকটা ভয় পেয়ে গেল। দেন সে যেটা করলো, তাড়াতাড়ি করে দরজা খুঁজতে লাগলো। কারেন্ট চলে গেছে, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিল না। দেন সে তাড়াতাড়ি করে দরজা খুঁজতে লাগলো। সে কোনো কিছু খুঁজতে পেলো না।
দেন একটি পর্যায়ে যখন চোখ গেল দেয়ালে তার ক্যালেন্ডারের দিকে, ক্যালেন্ডারে দেখতে পেল সে সেখানে কিছু একটা প্রাণীর মতো বড় বড় দাঁত, সে তার দিকে তাকিয়ে হাসতেছে। এই দেখে সে আরো ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যখন সে দরজা খুলতে লাগলো, চিৎকার দিবে, তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। দেন সে যেটি করলো, যে যখন তার চোখটা পিছনে ফিরলো, দেখতে পেল সেই যে পিকচারে যে মেয়েটা দেখেছিল সেটা আর পিকচারে নেই। তখন দেখলো সে তার সামনে এসে দাঁড়িয়ে আছে, সেটাও হাসছে। আর যে সে জন্তুটা দেখতে পেলো যে প্রাণীটি ক্যালেন্ডারে, সেটিও সে দেখতে পেলো যে এখানে দাঁত বের করে তার দিকে হাসতেছে। এইটা দেখে সে একটি চিৎকার দিল, নাকি সে বলতে পারলো না, সে অজ্ঞান হয়ে গেল। যখন সে চোখ খুলে দেখলো সে বিছানায় পড়ে আছে। যখন তার ফ্যামিলি তাকে জানতে চাইলো কি হয়েছিল, দেন সে সব খুলে বললো যে এই ঘটনা আমার সাথে ঘটেছে। তার ফ্যামিলি তাকে জানালো যে সে একটি চিৎকার দিয়েছিল। দেন সবাই ফিরে এসে যখন তার রুমে আসলো, এসে দেখলো সে মাটিতে পড়ে আছে। দেন তারপর তার যখন জ্ঞান ফিরল, সে সবাই এটাকে বললো। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং